শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি এমটিএ বাংলার স্টুডিওতে। আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন জামাতের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আমরা এর আগে সেলবরস এবং বীরগাঁও জামাত প্রতিষ্ঠা এবং সেই জামাত দুটির বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করেছি। সেই দুটো জামাতের সাথে আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব, প্রাক্তন ন্যাশনাল আমির আহমদে মুসলিম জামাত বাংলাদেশ, তার অনেক স্মৃতিচারণ এবং তার বয়াতের ঘটনা, ইতিবৃত্ত অনেক কিছু উঠে এসেছে। আজও আমরা সৌভাগ্যবান, আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিনি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের নায়েব ন্যাশনাল আমির এবং ন্যাশনাল সেক্রেটারি উমরে খারেজিয়া হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য পাচ্ছেন। আমরা গতদিন যে আলোচনা করছিলাম, আমরা জানি যে সেলবরস জামাত আপনার শ্রদ্ধেয় পিতা আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল, আর সে বিষয়ে আমরা আলোচনা করেছি টুকটাক যতটুকুই হয়েছে, সুযোগ হয়েছে। আমরা জানি যে উনি একটা দীর্ঘ সময় ময়মনসিংহেও ছিলেন, অবস্থান করেছেন। আহমদিয়াত গ্রহণের পূর্বেও তিনি ময়মনসিংহে ছিলেন, কিন্তু যখন আহমদিয়াত গ্রহণের পর একটা দীর্ঘ সময় তিনি সেলবরসে অবস্থান করলেন, তারপর তিনি ময়মনসিংহে আবার শিফট করলেন, আপনারা ময়মনসিংহে চলে আসলেন। এই ময়মনসিংহে আসার ঘটনা আপনার স্মৃতি থেকে বা তৌফিক চৌধুরী সাহেবের যে ডায়েরি রয়েছে, নোট থেকে আমাদেরকে যদি বলতেন, কবে আসলেন, কি হলো এবং তখন জামাত সেখানে কি অবস্থায় ছিল ইত্যাদি। জাযাকাল্লাহ। আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাই এমটিএকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং এই যে ইতিহাস, আমি মনে করি যে ব্যক্তিগত স্মৃতির সঙ্গে সঙ্গে ইতিহাসটাও এখানে উঠে আসছে, জামাতের ইতিহাসটা উঠে আসছে। আর এটা প্রাসঙ্গিক ক্রমেই, এটা কোনো ব্যক্তি বিশেষের বিষয়ে আলোচনা নয়, অবশ্যই অবশ্যই আলোচনা নয়, তবে প্রাসঙ্গিক ক্রমে ব্যক্তির প্রসঙ্গ চলে আসে। অবশ্যই কারণ সেলবরস জামাতের জন্ম যখন আমার আব্বা আম্মার বয়াতের আহমদিয়াতের মাধ্যমে মাধ্যমে। দিয়ে শুরু, এবং তার মাধ্যমেই বিস্তার লাভ করে বীরগাঁওটাও সেখান থেকেই সূত্রপাত। পরবর্তীতে ইসলামগঞ্জ এবং অন্যগুলো এরই ধারাবাহিকতা এসেছিল। তো তেমনিভাবে ময়মনসিংহেরটাও, যদিও ময়মনসিংহ জামাত পুরনো জামাত আগে থেকেই ছিল, তো কিন্তু তারও বিকাশ এবং তার কর্মকাণ্ডের সঙ্গে আমার পিতার বা সক্রিয় একটা জামাতের রূপ নেওয়া, এটার এটা ব্যাপারে। ওনার মাধ্যমেই হয়েছিল। জি। এর আগে সেই অ্যাক্টিভিটিটা ছিল না। তো আমরা সেলবরসে ছিলাম, এটাতে আগে আলোচনা করেছি। তো ২৭ অক্টোবর ১৯৬২ সালে আমরা ময়মনসিংহে সপরিবারে চলে আসি অবস্থান করার জন্য। কারণ আমি তখন বড় হচ্ছি, আগামীতে আমাকে স্কুলে ভর্তি হতে হবে। এই হতে আমার বোন, ২ বোন ছিল তখন আমার ছোট। ওরা তখনও স্কুলের উপযুক্ত হয় নাই। কিন্তু আমি আস্তে আস্তে, তখন ৫-৬ বছর আমার হয়ে গেছে বয়স। আস্তে আস্তে আমাকে স্কুলে ভর্তি করা ইত্যাদি কারণে ওনারা চিন্তা করলেন ময়মনসিংহ চলে আসলেন। তো এসে প্রথমে আমরা আমার ফুপুর বাসায় উঠলাম, আব্বার ইমিডিয়েট বড় বোন। জি। এক বোনই বড় বোন ছিলেন, ওনার বাসায় আব্বা উঠলেন, যে বাড়িতে থেকে আব্বা পড়াশোনা করেছিলেন এর আগে আপনি এর আগে। বলেছিলেন। জি জি। হ্যাঁ, যেখানে থেকে উনি স্কুল এবং কলেজে পড়াশোনা করেছেন, সেখানেই আমরা এসে উঠলাম। কিছুদিন পরে আমরা ওনাদের বাসার সামনে আরেকটা বাসা, এটা ওনাদেরই ছিল, খালি বাসা, ওইখানে আমরা শিফট করে যাই আর কি। জি। তো ওই সময় যখন আমরা ময়মনসিংহে আসি, তখন ময়মনসিংহ জামাত ছিল, কিন্তু জামাত এতটা অ্যাক্টিভ ছিল না। এবং আমার যতদূর ধারণা, তখন আবুল হোসেন সাহেব, যিনি আবুল হোসেন সাব রেজিস্ট্রার সাহেব নামে পরিচিত, যদিও ইন্সপেক্টর অফ রেজিস্টার্স ছিলেন আচ্ছা। বা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার হয়ে উনি রিটায়ার করেছেন, কিন্তু ওনাকে সাব রেজিস্ট্রার নামেই সবাই চিনতেন। সবাই চিনতেন, ওই নামে উনি পরিচিত ছিলেন। তো শুরুতে আমি ওনার একটা ঘটনা আমি বলতে চাই, যে আহমদী হওয়ার প্রবণতা আরও আগের কথা, বাজিতপুরের বা এরকম সময়, যে খুব মুখালেফাত হচ্ছিল। আবুল হোসেন সাহেবও তখন ওদিকেই ছিলেন, কিশোরগঞ্জের বাজিতপুরের দিকে। আমাদের আনিসুর রহমান সাহেব অ্যাডভোকেট, ওনারাও ছিলেন বাজিতপুরে। জি জি। বয়কট হয়েছিল, আচ্ছা। এবং এমন বয়কট হয়েছিল যে আহ, আহ, ওখানে ওই যে তখন তো সার্ভিস লেট্রিন ছিল, জি। ওই উঁচু পাকা নিচে ওই যে জমাদার এসে সেটা জমাদার ক্লিন এসে পরিষ্কার করতো। করে পরিষ্কার করে যেত, তাদেরকে বলতো নিষেধ এই সার্ভিস থেকেও তার মানে আহমদদেরকে বঞ্চিত করা হচ্ছিল যে করা হলো, কেউ যেখানে ক্লিন করবে না। যেতে পারবে না। এবং এর ফলে আমার অসহ্য হয়ে গেছিল, জীবন বাড়িতে, ধারণ একটা হ্যাঁ, অসহনীয় বাড়িতে থাকা পর্যায়ে। দুর্গন্ধ হয়ে এসে হঠাৎ একদিন আনিসুর রহমান সাহেব দেখলেন যে টয়লেট পরিষ্কার হয়ে গেছে। উনি অবাক হলেন যে ওরা তো আসছে না, কে করলো কে তাহলে? করলো এটা। তো আরেকদিন উনি অপেক্ষায় থাকলেন কিছুদিন পরে, যে কে। তখন দেখলেন যে এই আবুল হোসেন সাহেব, উনি নিজে ঘাড়ে করে ময়লা নিয়ে উনি পরিষ্কার করতেছে। তো এই যে স্পিরিট ছিল আহমদী, এটা প্রাসঙ্গিক ক্রমে বললাম, এটা এখানের সাথে সম্পর্ক না সরাসরি, কিন্তু আবুল হোসেন সাহেবের কথা আসাতে আমি মনে করি যে ওনাদের জন্য আমাদের দোয়া করা দরকার, এবং সেই দোয়ার ভাগিদার ওনারা, যে কীভাবে ওনারা স্যাক্রিফাইস এটা করেছেন অবশ্যই সেই সময়। হকদার। তো যাক, আমরা আসলাম ময়মনসিংহে। তো তখন খুব সম্ভবত আবুল হোসেন সাহেব সম্ভবত প্রেসিডেন্ট ছিলেন, নাকি
ওখানে চৌধুরী আব্দুল ওয়াহেদ পণ্ডিত সাহেব একজন ছিলেন, উনি প্রেসিডেন্ট হতে পারে, ওনার বাসায় নামাজ হতো। চৌধুরী আব্দুল ওয়াহেদ পণ্ডিত সাহেব, ওনার বাড়ি ছিল সোহাগী, আচ্ছা, ময়মনসিংহ সোহাগী। সোহাগীতে ওনার বাড়ি ছিল। এবং আমাদের বগুড়া জামাতে যে আছে নূর আহমদ প্রিন্স, বগুড়া জামাতের সদস্য এখন, নূর আহমদ প্রিন্সের দাদা, প্রিন্সের বাবার নাম ছিল আব্দুল কাইয়ুম সাহেব। তো আমরা ছোটোবেলায় দেখেছি ওনাকে পণ্ডিত সাহেব, ওনাকে পণ্ডিত সাহেব কেন দেখা হতো জানি না। চৌধুরী আব্দুল ওয়াহেদ পণ্ডিত সাহেব, সবাই পণ্ডিত সাহেব বলতো। সেই পণ্ডিত সাহেব বাসায় জুম্মার নামাজ হতো। তা আমি আমার আব্বার সঙ্গে দু একবার গিয়েছি, তখন ছোটো তখন, ওনার বাসায় জুম্মা পড়তে গিয়েছি। সেটা সম্ভবত ময়মনসিংহ শহরের নমহল এলাকাতে ওনার বাসা ছিল। জি জি জি। তো কিন্তু কয়েকদিন পরে ওখান থেকে শিফট হয়ে আবুল হোসেন সাহেবের বাসায় জুমার নামাজটা চলে আসে। এবং সেটা ওই আহমদিয়া কটেজ, ওনার বাসার নামটা খুব সুন্দর জি, ছিল, এই নামটা ফেমাস আমরা ছিল শুনেছি। আহমদিয়া কটেজ। সেই আহমদিয়া কটেজে সবাই চিনতো। সেই আহমদিয়া কটেজে আমরা জুম্মা পড়া শুরু করলাম এবং এখানে দীর্ঘদিন সেখানে জুম্মা হয়েছে সেই বাসায়। এবং এটা প্রায় নভেম্বর 1968 সাল পর্যন্ত আহমদিয়া কটেজে জুমার নামাজ হয়েছে। নভেম্বর মাসে এটা শিফট করে চলে গেল আকুয়াতে বদিউজ্জামান ভূঁইয়া সাহের বাসায়। উনি তখন ওখানে বাড়ি করলেন, জামান ভিলা, যেটা বর্তমানে মুজাহিদ সাহেব যে বাড়ি থাকেন। জি জি অবশ্যই। তো সেই জামান ভিলাতে নামাজ শিফট হলো এবং এটা 1971 সালের জানুয়ারি, আমাদের মসজিদ উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত সেখানে 1971 জানুয়ারিতে আমাদের ময়মনসিংহে আকুয়াতে মসজিদ উদ্বোধন হয়। উদ্বোধন হয়। আমি সেটা আসতেছি জি, জি। এরপরে। তো এইভাবে মানে যে মানে জুমার নামাজটা মানে হ্যাঁ, শিফট হলো একটা বাসায়। অবশ্যই সুবিধার কারণেই হয়েছে যে যেখানে হ্যাঁ। সবার অ্যাক্সেসটা সহজ থাকবে বা সহজভাবে, এইসব কারণেই হয়তো সেভাবে, হয়েছে। যদিও বাউন্ডারি রোডটা সেন্ট্রালি ছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে পরে সেখান থেকে বদিউজ্জামান ভূঁইয়া সাহেবের বাসায় নামাজটা শিফট হয়ে যায় আর কি। যে বিষয়টা হতে যে ওই সময়, মানে আমি প্রথম দিকের কথা বলছি, যখন ময়মনসিংহে প্রথম আসলাম 62 সালে, তখন খুব একটা অ্যাক্টিভিটি ছিল না। আচ্ছা। ওই কেউ জুমায় আসতো, কেউ আসতো না, বা সপ্তাহে একবার জুম্মা হলো কি হলো না, এরকম একটা অবস্থা, মানে সুসংগঠিত সেরকম অবস্থা ছিল না তখন। মৃত প্রায় একটা জমাত ছিল। আচ্ছা। তো আব্বা আসার পরে এই উদ্যোগটা নিলেন। কারা কারা ময়মনসিংহ শহরে আছেন তাদের একটা তালিকা করলেন, যোগাযোগ করলেন তাদের করে, তখন এই তাদেরকে সংগঠিত করে ওই বাউন্ডারি রোডে নামাজের ব্যবস্থাটা করা হয় তখন আর কি। তো সেই সময় যেমন আমাদের বেশ কয়েকজন আহমদী ছিলেন, আবুল হোসেন সাহেব বাসা তো ছিল, উনি ছিলেন, ওনার ছেলে 3 ছেলের মধ্যে 4 ছেলে, তো 4 ছেলের মধ্যে আশরাফ হোসেন সাহেব বড় ছেলে, উনি তো তখন বাইরে চাকরি করেন, উনি সাব রেজিস্ট্রার ছিলেন। দ্বিতীয় ছেলে জহুর হোসেন সাহেব, যিনি আমাদের এখানে উমরে আহমদ ছিলেন, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন, উনি দ্বিতীয় ছেলে, তো উনিও চিটাগাঙ্গে থাকেন। তারপরে ভাই ছিলেন ওনার ছেলে আনোয়ার হোসেন সাহেব, উনি ছিলেন, উনি রাজনীতি করতেন একটু, তো উনি ছিলেন, আর তার ছোট ছেলে ফারুক, তো এরা ছিলেন। আর জিনত আলী ভূঁইয়া সাহেব ছিলেন একজন, ওনার অরিজিনাল বাড়ি নোয়াখালী, কিন্তু বিয়ে করেছেন ব্রাহ্মণবাড়িয়াতে। আচ্ছা। এবং ব্রাহ্মণবাড়িয়ার আশরাফ হোসেন মুক্তার সাহেব ছিলেন, প্রবীণ আহমদী, ওই সময় ওনার মেয়েকে বিয়ে করেছিলেন। এবং জিনত আলী সাহেব উনি ওই শিক্ষা বিভাগে চাকরি করতেন, ময়মনসিংহে। তো উনি সাহেব কোয়ার্টারে, সরকারি কোয়ার্টারে থাকতেন। জিনত আলী সাহেব পরবর্তীতে রিটায়ারমেন্টের পরে ব্রাহ্মণবাড়িয়া ফিরে যান এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা। তো জিনত আলী সাহেব ওনার 3 ছেলে ছিল, হাবিবে খুদা, মাহবুবে খুদা আর রহমতে খুদা। আচ্ছা। তো হাবিবে খুদা আমার চেয়ে একটু বয়সে বড় ছিল, আর মাহবুবে খুদা আমার চেয়ে ছোট ছিল, আর রহমতে খুদা আরও ছোট ছিল। মানে এরা খুব অ্যাক্টিভ ছিল তখন, বেশ কাজকর্মের মধ্যে। এবং হাবিবে খুদা আজান টাজান দিত ওখানে, মসজিদের আজান সেই দিত। আর এইভাবে তারপর আরফান আলী মুন্সি সাহেব ছিলেন একজন, ময়মনসিংহ এলাকায়, সম্ভবত কাতলা সেন ওনার গ্রামের বাড়ি, ওখানে উনি ছিলেন। তারপর বদিউজ্জামান মুঙ্গেরি সাহেব ছিলেন। আচ্ছা, উনি তো বাঙালি না অবশ্যই। বিহারের মুঙ্গের থেকে 47-এর পার্টিশনের পরে হিজরত করে আসেন, ওনারা ময়মনসিংহে বসতি স্থাপন করেন, আর অন্যান্য বিহারিদের সাথে উনি ছিলেন। তো উনি ছিলেন, ওনার ছেলেরা ছিল, ফ্যামিলি ছিল, মেয়েরা ছিল, তারা ছিলেন। এই কয়েকটা ফ্যামিলি আমাদের পরিবার, আরও হয়তো কয়েকটা ফ্যামিলি ছিল, আমার সবার কথা মনে নেই। তো এই মিলে ময়মনসিংহ জামাতটা হয়। এবং আব্বাস এখানে ওই বিভিন্ন দিবস পালন করা, অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা, এইগুলা দিয়ে মানে জামাতকে একটা, মানে আমাদের জামাতের যে রেগুলার মানে মুসলিমত দিবস, বা তখন তো মুসলিমত দিবস তখন আমি জানি না শুরু হয়েছে কিনা, তখন মুসলিমত দিবস, জি জি, মানে জামাতের যে বেসিক যে 3টা দিবস, মুসলিমত দিবস আর খিলাফত দিবস, আর সাথে সিরাতুন নবীর আলোচনা সেটা হতেই থাকতো। একই আমরা এখন যা দেখি তখনও
এই প্যাটার্নটাই এই তখনও প্যাটার্নটাই ফলো মোরালেস হতো। জি। সেরকমই ছিল, আমরা সেটা দেখেছি এখানে। এছাড়া তখন ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ, ওখানে কিছু অবাঙালি ছাত্র, হ্যাঁ। তো 62 সালে কৃষি বিশ্ববিদ্যালয়ের আগে ছিল, এটা ছিল আপনার ভেটেরিনারি কলেজ, আচ্ছা, ভেটেরিনারি কলেজ। জি। হ্যাঁ, ময়মনসিংহ ভেটেরিনারি কলেজ। সেটা হয়ে গেল 62 সালে। তৎকালীন ইস্ট পাকিস্তান এগ্রিকালচার ইউনিভার্সিটি, পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে গেল। ওই সময় পশ্চিম পাকিস্তান থেকে বেশ অনেক স্টুডেন্টরা আসতো, এমনকি মালদ্বীপ টালদ্বীপ মাল্টা এইসব জায়গা থেকেও স্টুডেন্টরা এখানে পড়তে আসতো, নেপাল থেকে আসতো। তারা এই অঞ্চলে নামকরা একটা ইউনিভার্সিটি হয়ে গেল এটা। আচ্ছা, বেশ তো বড়। এমনিতেও আমরা তো হ্যাঁ, দেখেছি যে আসলে বেশ বড় এবং বড়, প্রাচীন একটা প্রাচীন ঐতিহ্যবাহী এটা বিশ্ববিদ্যালয়। ইউএস এইডের একটা ফান্ড ওখানে আচ্ছা, সরাসরি ছিল, কারণ আমি ছোটবেলায় দেখেছি ওখানে আমেরিকানরা থাকতো। আচ্ছা, ঠিক। এখনো কিছু কটেজ টাইপের বাসা আছে, যদি আমরা একটু ওদিকে যাই, কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে যাই, জি। বাঁদিকে কিছু কটেজ টাইপের বাড়ি আছে, ওখানে আমেরিকানরা থাকতো। আচ্ছা, আচ্ছা, এখন আজকে জানি না, কয়েক বছর আগে ওগুলো ছিল। তো সেখানে কিছু পাকিস্তানি, মানে পশ্চিম পাকিস্তানি আহমদি স্টুডেন্টও ছিলেন আচ্ছা। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। তাহলে মানে তাদেরও কি এইভাবে মানে জামাতের সাথে হ্যাঁ, যোগাযোগ হ্যাঁ, এবং হ্যাঁ, ওইটাই। রাবেতা? তো ওইখানে ছিলেন, আমি নাম বলতে পারি একজনের কথা, ডক্টর তাহের আহমদ খান। উনি এখনো জীবিত আছেন, লস এঞ্জেলেসে আমাদের চীনো জামাতের উনি সদস্য। আমি ওখানে গিয়ে ওনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। তো উনি ডক্টর মুজাহিদ সাহেবের ক্লাসমেট ছিলেন, উনিও ভেটেরিনারি ডাক্তার। তো উনি ছিলেন। তারপরে এদিকে আমার ডক্টর মুজাহিদ সাহেব, তারপরে আরও আওলাদ হোসেন সাহেব ছিলেন, যিনি যে আমাদের শহীদ উসমান গনি সাহেবের ছোট ভাই। আচ্ছা, আচ্ছা, যে ব্রাউনবাড়ির শহীদ হ্যাঁ, ওসমান গনি সাহেব। ব্রাউনবাড়িয়া তো এদিকে মানিকগঞ্জের দিকের বোধহয়, মানে মুন্সিগঞ্জের। ব্রাউনবাড়িয়াতে যিনি শহীদ শহীদ হয়েছিলেন আমাদের হয়েছিলেন, প্রথম হ্যাঁ, যে শহীদ, বাংলার হ্যাঁ, মাটিতে দুজন শহীদের ঘটনা। তো সেই আওলাদ হোসেন সাহেব ছিলেন, ডক্টর আব্দুল খালেক সাহেব, যিনি আমাদের এগ্রিকালচার বরিশালের ছিলেন। ওনারাও এখানে, ওনারা অবশ্য কলেজ জীবনের ছাত্র ছিলেন, ইউনিভার্সিটির না, যখন কলেজ ছিল তখন। তো কিন্তু মোট কথা ওই সময় তারা ছিলেন, মানে ভেটেরিনারি কলেজ যখন ছিল এটা, তখন ওই সময় তারা এখানে ছাত্র প্রথমে গেছে, ছিলেন। আর পরে এগ্রিকালচার ইউনিভার্সিটি হওয়ার পরে এরা আসলেন। জি। তারপরে আরও পরবর্তীতে সলিম হাজারি সাহেব, তোমার চাচা, উনি আসলেন। আমাদের আখতারুজ্জামান সাহেব, এই যে মুনাদুল ফাহাদ এদের বাবা, ওনারা গেলেন। আব্দুল সুবহান সাহেব গেলেন, আচ্ছা, আমাদের জিরাত সেক্রেটারি হিসেবে উনি ছিলেন যে, হ্যাঁ। একসময় দায়িত্ব পালন তারপরে করেছেন। ডক্টর আব্দুল বাতেন, এখন যে কানাডাতে আছে, বাতেন আমরা সমসাময়িক, বাতেন ছিল। এরপরে আসলে মাহমুদুল হাসান, যিনি একসময় খুদ্দাম সদর ছিল, মাহমুদুল হাসান। এইভাবে মানে সবাই ওখানে পড়েছে আর কি। তো প্রথম দিকে আমি কয়েকজনের কথা বললাম, মুজাহিদ সাহেব, মুজাহিদ সাহেব, পাকিস্তানি তাহের আহমদ খান সাহেব, তাহের খান সাহেব। এরকম আরো আর কে কে অনেক ছিলেন। একইভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজেও আহমদি ছিলেন, ছাত্ররা ছিলেন। পশ্চিম- অবাঙালি, বাঙালি, অবাঙালি মূলত। অবাঙালি ওখানে বাঙালি আমার মনে নেই, বাঙালি ছিলেন না, জি। অবাঙালি। আমি তিনজনের নাম কিছুটা আমার মনে আছে আর কি। একজন ছিলেন মনসুর আহমদ, একজন ছিলেন ফাহিমুল হক, আর আরেকজন কেউ ছিলেন, এরকম মানে তিনজন আহমদি। এরকম কারোর সাথে কি আপনার এখনো মানে না, পরবর্তীতে এনাদের যোগাযোগ সঙ্গে আর কোনো থেকেছে? এনাদের সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। ফাহিমুল হক সাহেব ওনারা কোয়েটার লোক ছিলেন, বেলুচিস্তান এলাকার। আর মনসুর আহমদ সাহেব সম্ভবত মৌলানা কুদরতুল্লাহ সানারি সাহেবের নাতি বা ওই জাতীয় আচ্ছা। কোনো আত্মীয়, ওনার মুসলিম পরিবারের ইসলামের ছিলেন, সাহাবীর পরিবারের বংশধর। লোক ছিলেন, আমি যতটুকু মনে পড়ে আর কি। আরেকজন ছিলেন সরফরাজ আহমদ, সম্ভবত সরফরাজ সাহেব। আচ্ছা, জি। এই তিনজনের কথা আমার মনে আছে। এখানে আমি তাহলে একটা প্রশ্ন আসলে ন্যাচারালি আসে যে যেহেতু মোটামুটি আপনি যেরকম বলছেন অনেকেই মানে একটা পরিচিত সার্কেল, আর যেহেতু আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব সংগঠিত করলেন, তাহলে তো এবং অ্যাক্টিভিটিস হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, দিবস, তাহলে তো স্বাভাবিক প্রশ্ন আসে যে মার্কাজের বুজুর্গরা নিশ্চয়ই হ্যাঁ, তাদের হ্যাঁ, একটা পদচারণার একটা সম্ভাবনা থাকে। অবশ্যই এরকম হয়েছিল কিনা বা অবশ্যই হতো, আপনার মনে রেগুলার পড়ে ছিলেন। কিনা? মরকজের মধ্যে তখন প্রদেশ ছিল, একটা তো প্রাদেশিক কর্মকর্তারা যেতেন। আমাদের আমির সাহেব, মৌলভী মোহাম্মদ সাহেব, উনি অনেকবারই গিয়েছেন। আর অন্যান্য যারা, ব্যারিস্টার শামসুর রহমান সাহেব জেনারেল সেক্রেটারি ছিলেন, আরও যারা, তারা তো সফর করতে যেতেন, তারা গিয়েছেন। আর এছাড়া আমাদের যারা কর্মকর্তা ছিলেন সিনিয়রদের মধ্যে, যেরকম মৌলভী মুস্তফা আলী সাহেব, আমাদের সাবেক আমির, তখন উনি কৃষি বিভাগের কর্মকর্তা। হ্যাঁ, তারপরে মুকবুল আহমদ খান সাহেব, তিনি গণসংযোগ বিভাগের কর্মকর্তা ছিলেন উনি। তারপরে আব্দুল সালাম সাহেব ছিলেন, উনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেন। ইনারা অফিসিয়াল কাজে ময়মনসিংহ গেলে ওনারা আমাদের বাসা দিয়ে আসতেন, এখানে উঠতেন। কেউ হয়তো সার্কিট হাউসে থাকতেন বা ডাক বাংলাতে থাকতেন, কিন্তু আসতেন আমাদের বাসায় মাগরিবের সময়। কারণ মানে আহমদি সার্কেলটা বা আমাদের যেটা মানে আমাদের ভাড়া কেন্দ্র সেন্টার করেই ছিল। জি, জি। আর আমাদের ভাড়াটা স্টেশন রোডে হওয়ার কারণে, আমি প্রথম দিকে ছিলাম এটা 20 স্টেশন রোড আমাদের যে বাসা, এবং এটা তখন বেশ ফেমাস ছিল, মানে
20 স্টেশন রোড সারা ভারতেও তখন যোগাযোগ ছিল। তো ভারত এবং আমাদের এই পূর্ব পাকিস্তানে 20 স্টেশন রোড একটা ফেমাস ছিল, মানে একটা স্পেশাল ল্যান্ডমার্কের মতো ছিল। হয়েছিল। এবং এমনকি চিঠিপত্রের মধ্যে যদি আসতো শুধু আহমদ তৌফিক চৌধুরী ময়মনসিংহ লিখলেও এই বাসায় চলে আসতো চিঠি, মানে এরকম একটা অবস্থা ছিল। আমাদের মরকজের বুজুর্গরাও এসছেন। আমার মনে আছে, এটা আমি আব্বার ডায়েরি থেকে দেখলাম, এটা 1967 সালের অক্টোবর মাস হবে, অক্টোবরের 2 থেকে 4 অক্টোবর মৌলানা কাজী নাজির আহমদ লায়ালপুরি সাহেব, তারপরে মৌলানা ফজল আহমদ সাহেব এবং চৌধুরী শাব্বির আহমদ সাহেব, এই 3 জন ময়মনসিংহ এসেছিলেন। এবং এটা আমার পুরো মনে আছে। এবং চৌধুরী শাব্বির আহমদ সাহেব সম্ভবত উনি তখন ইসলাম ইরশাদ বা ওই আমাদের যে তফসিরের উনি একজন কর্মকর্তা, এবং উনি যে বিশ্বব্যাপী আহমদিয়া জামাতের যে কর্মতৎপরতা, মসজিদ মিশন, ওটার উপর উনি একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন। আচ্ছা, তখন তার আজকালকার মতো ওই পাওয়ার পয়েন্টে ছিল না, ইউটিউবও ছিল না, তখন এটাকে ল্যান্টার্ন প্রেজেন্টেশন বলে, মানে স্লাইডের মতো। ওই উনি ওই একটা ইলেকট্রিক্যাল মতো, ওর মধ্যে ওই ছবিগুলো স্লাইডগুলো দিতেন, ওটা সামনে স্ক্রিনের মধ্যে প্রজেকশন হতো একটা স্ক্রিনের উপরে, প্রজেক্ট, হ্যাঁ ওই প্রজেক্ট হতো। এইভাবে এটা করেছিলেন, এটা আমার মনে আছে। এবং এখানে অনেক নন আহমদিকে দাওয়াত দেওয়া হয়েছিল। এবং তখন এটা আবার করতে হতো অন্ধকার করে, কারণ তখনকার প্রযুক্তি, হ্যাঁ, যাতে এটা ভালো দেখা যায়, অন্ধকার করে এই কাজটা, এইগুলা হয়েছে সেখানে। তো ওইভাবে ধীরে ধীরে বিভিন্ন কার্যক্রম শুরু হয়, বিশেষ করে বিভিন্ন ইয়েগুলো আয়োজন করা, বিভিন্ন দিবসগুলো আয়োজন করা। আর আব্বাটা যেটা করতেন, যে যখনই কেউ আসতেন মরকজ থেকে বা কেন্দ্র, থেকে মানে জামাতেরও হ্যাঁ, বাংলাদেশ, মানে বাংলাদেশ তো না, পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় কর্মকর্তা যারাই আসতেন, একটা অনুষ্ঠানের আয়োজন করতেন, কিছু লোকের দাওয়াত দিতেন, জমাতের লোক এবং আহমদী শিক্ষিত সমাজ যারা কিনা সমাজের মাথা। রাতে উনি ডিনারের ব্যবস্থা করতেন, এবং তাদের উপলক্ষে একটা আলোচনা, পরিচিতি জামাতের, এটা রেগুলার, এটা ছিল আমাদের বাসায়, সেটা একটা নিয়ম ছিল আর কি। তো এছাড়া ওই সময় আমাদের মুরব্বী, সদর মুরব্বী ওরকম মৌলানা সৈয়দ আহমদ সাহেব আর মৌলভী সলিমুল্লাহ সাহেব, দুজনের কথা আমার মনে আছে। আর আসলে তখন তো সংখ্যা কম ছিলেন, সব জায়গায় তো কভার করা যেত না, সম্ভাবনা, তো গ্যাপও হতো। হয়তো মৌলানা আজাদ সাহেব একবার আসলেন, তারপরে ট্রান্সফার হয়ে গেলেন, ট্রান্সফার হয়ে যাওয়ার পরে মাঝখানে একটা গ্যাপ হলো, তারপর হয়তো একসময় সলিমুল্লাহ সাহেব আসলেন, তারপরে আবার গ্যাপ হলো, আবার একসময় মৌলানা সৈয়দ আহমদ সাহেব আসলেন। মানে রেগুলার সেখানে কেউ একজন মানে তালিমের জন্য ওইভাবে করে স্টে করছেন, সেই যুগে আসলে সম্ভব ছিল না, কারণ ওনাদেরকে যেহেতু আব্বা থাকাতে মনে হয় জামাত মনে করতে উনি তো টেক কেয়ার করতে পারবেন অবশ্যই। জি, কাজ তো উনি করছেন। জি, এবং আমার মনে আছে তৌফিক চৌধুরী সাহেব ওনার একাধিক ওনার রচনার মধ্যে এটা উনি লিখেছেন যে অনারারি মুআল্লিম, এবং এটা নিজেকে ইয়ে করতেন, এবং জামাতের উনি সেবা করেছেন। পরেই সম্ভবত উনি 60-এর দশকে উনি এটা ইয়ে করেছেন, সম্ভবত এটা ওনার এটা লেখা আছে যে 60-এর দশকে উনি খলিফাতুল মসিহ শুরুতেই আর কি, খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি ইয়ে করেছিলেন, নিজেকে ওয়াকফ করেছিলেন অনারারি মুআল্লিম হিসেবে, এবং হুজুর সেটা অ্যাকসেপ্ট করেছিলেন। তো এরপর থেকে উনি সারা জীবন উনি নিজেকে ফর্মাল ওয়াকফ না হলেও মানে ওয়াকফের মতোই অনারারি ওয়াকফ হিসেবে তিনি কাজ করে গেছেন। এবং যে জিনিসটা হয়েছে যে উনি, আমাদের একটা ওষুধের দোকান ছিল, ফার্মেসি ছিল, তো উনি ওইগুলা রেখেই উনি অনারারি মুআল্লিম হিসেবে উনি মনোনয়ন পান 12/5/1960, 12 মে 1960-এ তিনি অনারারি মুআল্লিম রূপে উনি হুজুরের অনুমোদনটা পান আর কি। তো উনি নিজেকে ওখানেই, উনি দিনের পর দিন ফার্মেসি বন্ধ করে উনি তবলিগের কাছে সফরে চলে যেতেন, এটা করতেন উনি আর কি। তো এরপরে ছাড়াও মৌলানা মাহমুদ আহমদ সাহেব, জি, মাহমুদ আহমদ বাঙালি সাহেব, হ্যাঁ মাহমুদ বাঙালি, উনি যখন ছাত্র, জামিয়ার স্টুডেন্ট, ঠিক, তো মাঝখানে উনি বেশ অসুস্থ ছিলেন, ওনার পেটের সমস্যা হতো একটু, তো হয়তো ওখানে খাওয়া দাওয়া, যেটা শুনেছি যে ওখানে স্যুট করতো না খাবার, হ্যাঁ, তো উনি প্রায় দীর্ঘদিন একটা ছুটি দিচ্ছিলেন, সম্ভবত বছর খানেক বা 6 মাস। এর মধ্যে একটা দীর্ঘ সময় তিনি আমাদের বাসায় ছিলেন। আচ্ছা আচ্ছা, আমাদের বাসায় ছিলেন দীর্ঘ, আমার এটা মনে আছে উনি ছিলেন, এবং আব্বার সঙ্গে উনি হয়তো আস্তে আস্তে কথা বলতেন, ধীরে ধীরে কথা বলে উনি ইয়ে করতেন, তো উনি ছিলেন। তারপরে আরও যেটা হলো এইভাবে চললো, মাহমুদ আহমদ সাহেব ছিলেন, উনি 2বার আসছেন, পরবর্তীতে আরেকবার আসছেন, এটা ছিল। আরেকটা প্রশ্ন, যেহেতু 60-এর দশক নিয়ে আলোচনা হচ্ছে, আমরা জানি 63 সালেই আহমদিয়া মুসলিম জামাতের মানে এই পূর্ববঙ্গে একটা বলা যায় খুব হৃদয় বিদারক কিন্তু জামাতের জন্য ভাগ্য নির্ধারণী ঘটনাও ঘটেছিল। প্রথম শাহাদাতের ঘটনা এখানে ঘটেছিল, এবং আমরা মৌলভী সলিমুল্লাহ সাহেবের যেই নজম
আমরা সবসময় শুনে থাকি হ্যাঁ, যুগে যুগে শহীদি, যারা আল্লাহর রাহে জি করিল জি, জীবনদান। ওই শহীদি গজলের মধ্যে সেখানে ওই নজমের বাক্যর মধ্যে আছে যে সন্ধ্যার পরে বক্তৃতা করে আহমদ তৌফিক। তো এই ঘটনাটা যদি আপনি বলতেন, স্মৃতিচারণ করতেন এই বিষয়টা। আমরা তো তখন ছোট, 63 সালে আমার বয়স হচ্ছে 6 বছর। তো ময়মনসিংহে আমরা ছিলাম। তো একদিন বিকালবেলা বদিউজ্জামান ভূঁইয়া সাহেব এগ্রিকালচার ইউনিভার্সিটি ছিলেন। উনি সম্ভবত প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন উনি দীর্ঘদিন। উনি বিকালবেলা মর্নিং নিউজ একটা পত্রিকা ছিল ইংরেজি, অথবা ইত্তেফাক, কোনো একটা পত্রিকা নিয়ে উনি আমাদের বাসায় আসলেন। এসে বললেন যে এরকম ব্রাহ্মণবাড়িয়ার জলসায় আক্রমণ আক্রমণ হয়েছে। হয়েছে এবং আমাদের 2 জন শহীদ হয়েছেন, এরকম একটা খবর উনি দিলেন। তো তখন তো ওইভাবে রেডিও শোনা হতো না, আর রেডিওতে সব খবর আসতোও না। আর ওই সময় আমার আমার বড় মামা আবার ওই সময় আমাদের বাসায় ছিলেন। উনি সুনামগঞ্জ থেকে, বীরগাঁও থেকে, মামা আহমদ ছিলেন এসেছিলেন, না, বাট জি জি। আব্বার সাথে খুবই অ্যাটাচ ছিলেন। তো ঢাকাতেও যখন ছিলেন আমাদের এখানে জুম্মা পড়তে আসতেন, বয়াত নেন নাই কিন্তু আহমদিয়তের সাথে মানে ইন্ট্রোডাকশন এটা খুব ভালো খুব ছিল ভালো তার। ইয়ে ছিল। তো বড় মামা তখন সেখানে ছিলেন। ভূঁইয়া সাহেব এসে দেখালেন মামাকেও, এই শোনা তো আমরা তো একটু চিন্তায় পড়লাম কী অবস্থা। তো এইটুকু শুধু শুনলাম যে না, এই 2 জন শহীদ হয়েছেন, বাকিদের খবরে আছেন মোটামুটি ভালো ধারণা করা যায়। তার একদিন পরে আব্বা ঢাকায় আসলেন। ঢাকা থেকে তখন আমার পুকুর বাসা, পাশের বাসায়, সেখানে টেলিফোন করলেন। আর তখন তো টেলিফোন করা মানে ট্রাঙ্ক কল করা হতো। ওটা হয়তো বর্তমান প্রজন্ম চিন্তাই করতে পারবে না। টেলিফোন বুক করতে হতো, তারপরে কার নামে যাবে, কার সঙ্গে কথা বলবেন, এরপর দেখা গেলো সারাদিন বসে থাকতে হতো আচ্ছা, একটা কলের জন্য। একটা কলের জন্য। লাইন পাওয়া যাচ্ছে না, লাইন পাওয়া যাচ্ছে না। দেখা গেল যে সকাল 10টায় ইয়ে করলাম, ট্রাঙ্ক কল বুক করলাম, রাত 10টার সময়, মানে এটা কি আপনার ওই যে লং ডিস্টেন্স কল বা ওই ধরনের ব্যাপার ছিল, মানে তখন ট্রাঙ্ক কল বলা হতো তখন এটাকে? ট্রাঙ্ক কল বলা হতো। আচ্ছা, ট্রাঙ্ক কল করে বুকিং করে জি। এইভাবে আসতে হতো। তা আচ্ছা। আব্বা ফোন করলেন ঢাকা আঞ্জুমান থেকে, এখান থেকে, যে এরকম আমি সুস্থ আছি, ভালো আছি, তো আমাদের 2 জন শহীদ হয়েছেন, আমি কয়েকদিন পরে আসছি। তো এই প্রথম আব্বার কাছে আমরা আসছি। এরপরে তো মিথ্যা মামলা হয়ে গেল আমাদের আমাদেরই বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে। আহমদিরাও একটা মামলা করলেন, জি। যেহেতু 2 জন শহীদ হয়েছেন। হুম। কিন্তু মোল্লারা পাল্টা মামলা করে দিল আমাদের বিরুদ্ধে। মানে আব্বা ছিলেন 1 নম্বর আসামি, এবং দীর্ঘ 2.5 বছর কোর্টের চক্কর কাটতে ওনাদেরকে হয়েছে। প্রতি মাসে হাজিরা দিতে হতো। তা আমাদের মনে আছে আমরা ওই ছোটোবেলায় আব্বা যখন সকালবেলা ভোরবেলা বিদায় হতেন, তখন ট্রেনগুলো সাধারণত ওরকমই ছিল। ব্রাউনবাড়িয়াতে তখন সাব ডিভিশন কোর্ট, ওখানে প্রথম মামলাটা চলছিল আর কি। তো যাওয়ার সময় আমরা দোয়া করে আব্বাকে বিদায় করতাম। আর আব্বা ফিরে এসে উনি আবার আসরের মধ্যে আবার পুরো ঘটনাগুলো বলতেন। বলতেন, এবং বেশ ঈমান উদ্দীপক অনেক ঘটনা, এবং ওদেরকে মানে ঘায়েল করার মতো অনেক কথা উনি বলতেন, যেগুলো আমরা খুব মজা পেতাম। যেমন আব্বাকে বলল, উকিল সাহেব প্রশ্ন করতেছে, আপনি বললেন যে ইমাম মাহদী আসছেন, সেটা আপনি বেদ, বাইবেল, কোরআন, হাদিস সবগুলো থেকে আপনি প্রমাণ করছেন। আবার বলতেছেন যে আপনার বক্তৃতা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আপনার আক্রমণ শুরু হয়েছে, উনি প্রথম ছিলেন। এটা কি সম্ভব? বেদ, বাইবেল, কোরআন এত সবে সংক্ষিপ্ত সময়ে আপনি বলে ফেললেন। এটা কি সম্ভব? আব্বা বললেন এতক্ষণ তো লাগে না, আমার 2 মিনিট লাগবে। এবং হ্যাঁ, কিভাবে? মানে ওখানে একটা ইনস্ট্যান্ট একটা ডেমনস্ট্রেশনও হয়ে গেল যে আমি। হ্যাঁ, যে 2 মিনিট লাগবে, আপনি এত বড় কথা। হ্যাঁ, ইমাম মাহদী আসলে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হবে। এটা বাইবেলের অমুক জায়গায় আছে, বেদের অমুক জায়গায় আছে, হাদিসেই আছে। তারপর কয় মিনিট লাগলো? তো মানে হ্যাঁ, এইভাবে উনি তো এটাতে মানে এক হিসেবে কিন্তু মানে উকিলের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে কিন্তু কোর্টে যারা থাকছে তারা সবাই শুনছে আহমদিয়াতের সত্যতার প্রমাণ, সত্যতার এবং প্রমাণটা উনি এইভাবে বলে জি, দিচ্ছেন। এবং ওদেরকে এই মানে যে একটা র্যান্ডম একটা বড় একটা প্ল্যাটফর্মে কিন্তু তবলিগের কাজও হচ্ছে এর কাজও হচ্ছে, মাধ্যমে। আর ওই যে উকিল যে মারমুখী হয়ে ভাবলো যে ওনাকে ঘায়েল করবে, উল্টা উনি উকিলকে ঘায়েল করে পাল্টা। দিলেন। আমার 10 মিনিট তো লাগে না আমার। অবশ্যই। হ্যাঁ, তারপরে বলতেছে, আমার এগুলো স্মৃতিতে মনে আছে কিন্তু, হ্যাঁ আপনারা কথায় কথায় কোরআনের কথা বলেন, খালি কথায় কথায় কোরআন। কোরআন কি পাইকারি জিনিস পাইছেন নাকি? উকিল প্রশ্ন করছে। তারপর যে অবশ্যই কোরআন তো আল্লাহর সারা মানব জাতির জন্য পাঠাইছে, এটা তো পাইকারি, আপনার কারো বাপের সম্পত্তি তো না এটা। এটা তো মনোপলি করার কোনো বিষয় না এটা। তো এই ধরনের মানে ঘটনাগুলো উনি চমকপ্রদ সব চমকপ্রদ ঘটনা। কথাগুলো বলতেন। তো এইভাবে আপনার ব্রাউনবাড়িয়া ব্রাউনবাড়িয়ার এই যে মামলা, এটা ব্রাউনবাড়িয়ায় চললো, তারপরে চলে গেল ডিস্ট্রিক্ট কোর্ট কুমিল্লাতে। তখন আচ্ছা, কুমিল্লার শিফট, ডিস্ট্রিক্টের, জি জি হ্যাঁ জি, কুমিল্লা ডিস্ট্রিক্টের অধীনে ছিল ব্রাউনবাড়িয়া, কুমিল্লার ডিস্ট্রিক্ট সেশন জজে চলে গেল। সেখান থেকে তারপরে আপনার মামলাটা খারিজ হয়ে গেল খারিজ হয়ে একসময়। গেল, ডিসমিস হয়ে গেল।
তো এরকম ঘটনা অনেক আছে। তারপরে আসলেন হযরত খলিফাতুল মসিহ সানির ইন্তেকালের জি, ঘটনাটা জি, আমি একটু অবশ্যই, বলতে চাই। অবশ্যই। হুজুর ইন্তেকাল করেন ৮ নভেম্বর ১৯৬৫ সাল এবং সেটা ছিল রাত ৩টা ২০ মিনিট। আমি আব্বার ডায়েরিতে দেখলাম। ইন্তেকাল করেছেন এবং রেডিও পাকিস্তান থেকে সেটা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, রেডিও পাকিস্তানে এই ঘটনাটা এই হ্যাঁ। কারণ নিউজ ওই এসেছিল। সময় আহমদী জামাতকে আইয়ুব খান পাওয়ারে ছিল জি, তো। তো আহমদী জামাতকে যথেষ্ট সম্মানের চোখে দেখা হতো। দেখা হতো। আর অনেক কর্মকর্তা সিনিয়র লেভেলে অবশ্যই। ছিলেন। কারণ পাকিস্তান যদি আমরা রাষ্ট্র হিসেবে দেখি, পাকিস্তানের পেছনে আহমদীদের শ্রম, ত্যাগ, তিতিক্ষা, রক্ত অনেক কিছু আহমদীরা দিয়েছেন এবং এবং এক এখানে যতক্ষণ প্রমিনেন্ট সভ্যতা আহমদী ছিল, ছিলেন। যতক্ষণ তাদের মধ্যে সভ্যতা ছিল তারা কিন্তু এটা রিকগনাইজ করত রিকগনাইজ করেছে এবং এবং এটাই মোল্লাদের গাত্রদাহের কারণ কারণ হয়েছে। ছিল। তো সেখানে তখন সিভিল সার্ভেন্ট বলেন, সেনাবাহিনী বলো, যাই বলো না সব জায়গাতেই কিন্তু আহমদীরা একটা প্রমিনেন্ট পর্যায়ে ছিলেন ওই সময়। আর আইয়ুব খান নিজে আহমদী জামাতকে সম্মানের চোখে দেখত। তো যে কারণে ওই সময় রেডিও পাকিস্তানে ঘোষণা এসছে যে আহমদী জামাতের খলিফা ইন্তেকাল করেছেন। এছাড়া টেলিগ্রাম আসছে তখন ওই ঢাকা থেকে আবার বিভিন্ন জায়গায় মরকজ থেকে বিভিন্ন মরকজে জায়গায় এবং ওখান থেকেও টেলিগ্রাম, সবাই হ্যাঁ, আমি জানি না টেলিগ্রাম এখন বুঝবে না, আজকাল তো আবার ওই যে টেলিগ্রাম এখন আমরা আমরা ছোটবেলায় শুনেছি কিন্তু এখন মানে হয়তো হ্যাঁ, টেলিগ্রাম কারো এখন ধারণাও টেলিগ্রাম নাই। একটা অ্যাপ, এখন সোশ্যাল মিডিয়া অ্যাপ হয়ে সোশ্যাল মিডিয়া গিয়েছে। অ্যাপ, এটা সেটা না। অবশ্যই এটা জি। একটা কোডের মাধ্যমে আসতো এক জায়গা মোর্স থেকে, কোডের মাধ্যমে একটা বোধহয় কোডে করা আসতো হতো তারের মাধ্যমে একটা কোড আসতো সাধারণত এবং প্রত্যেকটা শব্দ বা প্রত্যেকটা লেটারের জন্য হয়তো পে করতে হতো যে ওটা এভরি ছিল। ওয়ার্ড। তারপরে হ্যাঁ, এক একটা সাউন্ডের একটা মিনিং ছিল। জি, তো হুজুরের ইন্তেকালের ইয়েটাও টেলিগ্রামের মধ্যেও আসলো, রাবুয়া থেকেও টেলিগ্রাম আসছে, এরপর ঢাকা থেকে বিভিন্ন জায়গায় টেলিগ্রাম গেছে। তারপরে আবার খলিফাতে সালেসার নির্বাচন হলো। অতি অবশ্যই মানে আসলে প্রত্যেকটা খেলাফতের এই যে ট্রানজিশনাল সময়টুকু সময় জামাতের জন্য আমরা এখনো যখন কোরআন হুজুরের শরীফে আল্লাহ তাআলা বলছেন, খলিফারা অবশ্যই মানে ভয়ভীতির একটা অবস্থা, তাদের একটা ভয়ভীতির অবস্থা সৃষ্টি হয় এবং সেটার পর আল্লাহ তাআলা আবার খিলাফতের মাধ্যমে শান্তি এবং নিরাপত্তায় বদলে দেন। কিন্তু ওই সময়টুকু জামাতের সদস্যদের জন্য কিন্তু খুবই একটা কষ্টের এবং একটা কষ্টের এবং মানে দুশ্চিন্তার কারণ থাকে, উদ্বেগের একটা সময় উদ্বেগের থাকে। কারণ থাকে। তো ওখানে আপনারা তো আপনাদের যেহেতু তৌফিক চৌধুরী সাহেব আপনার বাবা ছিলেন, আপনারা অবশ্যই দেখেছেন তার মধ্যে হ্যাঁ, সেই একটা উৎকণ্ঠা ছিল কি হবে। আমি কেন জানি না, আমার এটাও মনে আছে আব্বা বলছেন মিয়া নাসির আহমদ সাহেব না হন। এটা মানে ফিল করতে এটা আল্লাহ উনি তাআলাই হ্যাঁ, ইয়ে করেন। আমরা খলিফাতুল মসিহ খামেসের ইলেকশনের পরও আমরা হ্যাঁ, শুনেছি বা বিভিন্ন বিভিন্ন জনের ঘটনা মধ্যে যে আল্লাহ ইয়ে তাআলা আছে, সারা পৃথিবীতে বিভিন্ন স্থানে মুমিনদেরকে জানিয়েছে, হ্যাঁ, কিন্তু এভাবে খবর দেন। খবর আর দেন মুসলিম ইসলামও কিন্তু আল ওসিয়াতে এটাই বলেছিলেন যে মুমিনদের জামাত সবাই সবাই। আমি ঐক্যবদ্ধভাবে এই একসাথে তারা নামগুলোর দোয়া সাথে করতে পরিচিত থাকবে। ছিলাম এই জন্য আচ্ছা, যে একটা ছিল আব্বার সঙ্গে রীতিমতো চিঠিপত্রে যোগাযোগ ছিল। পত্রালাপ হতো ওনার। মিয়া নাসির আহমদ সাহেব, মিয়া তাহের আহমদ সাহেব, মিয়া রফি আহমদ সাহেব, এই যে যাদের সঙ্গে আব্বার রেগুলার চিঠিপত্রে পত্রালাপ ছিল, যোগাযোগ ছিল। এবং আব্বা আবার এই কথা চিঠি আসলে গেলে আমাদেরকে শোনাতেন, বিভিন্ন সোভিনির বেরোতো। জি, জি, যেসব জামাতের। করাচি, খোদামুল আহমদিয়া করাচির খুব সুন্দর আকর্ষণীয় সোভিনির ছিল, আমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগতো। ওখানে ছবি, কালারফুল ছবি কালারফুল, এবং ওই এটা ওই হ্যাঁ। যুগে কালার ছিল না তো, আচ্ছা, ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক কিন্তু অ্যান্ড হোয়াইট কিন্তু অবশ্যই। সোভিনির আসছে এত মোটা মোটা। সেখানে মুসলিম ছবি, খলিফাদের ছবি, খলিফাতুল মসজিদ সানির সব সন্তানদের ছবি যারা বিভিন্ন জামাতের দায়িত্বে ছিলেন, সেবা সাহেবজাদা করছেন, মির্জা জি। মুবারক আহমদ সাহেব, এনাদের সবাই গিয়েছিল। তো আমার আব্বা মনে বলছিলেন যে আল্লাহ জানেন খলিফা কাকে করবেন, কিন্তু আমার মন বলছে মিয়া নাসির আহমদ সাহেব হতে পারে। টেলিভিশনে ঘোষণা, রেডিওতে, তখন তো টেলিভিশনে, রেডিওতে ঘোষণা হলো যে সাহেবজাদা মির্জা নাসির আহমদ সাহেব আহমদী জামাতের খলিফা, তৃতীয় খলিফা নির্বাচিত হয়েছেন এবং টেলিগ্রামও আসলো। এর প্রেক্ষিতে আবার টেলিগ্রামের মাধ্যমে বয়াত করা হলো ময়মনসিংহে। আমার মনে আছে আব্বা বলেন যে আমরা টেলিগ্রামের মাধ্যমে পুরো ময়মনসিংহ জামাত হুজুরের হাতে বয়াত সদস্যরা পাঠালেন, সবাই জানালেন। এটা হলো এবং এরপরে আমাদের বাসায় জানাজা হলো এবং তখন ময়মনসিংহ এবং আশেপাশের যারা, তখন তো ধানেকুড়ার জামাতের বয়াত হয়ে গেছে, তারাও আসছেন। জামাত হয়তো ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি কিন্তু বয়াত হয়ে গেছে, তো তারাও আসলেন। তো মোটামুটি একটা গ্যাদারিং আমাদের বাসায় এবং সেখানে ভালো রকম। ভালো হয়। আমাদের বাসায় হয়েছে, আমাদের যে বাসায় ছিলাম স্টেশন রোড, ওটার সামনে একটা বড় মাঠ, মাঠ মানে কি ভিটা, ভিটা ছিল, বড় পাকা ভিটা ছিল। আচ্ছা, এখানে কয়েকশো লোকের জায়গা হয়ে যেত। তো সেখানে জানাজার নামাজ পড়া হয়। তো মানে খলিফাতুল মসিহ সানির গায়বানা জানাজা। সানি গায়ে জানাজা হলো আর কি। তো এটা হয়। তো এইভাবে খেলাফতের প্রতি যে আনুগত্য এবং এই সেটা বিষয়টা। সেটা আমরা আচ্ছা আঙ্কেল, আমি এখানে একটু আপনাকে আরেকটু জিজ্ঞেস করার চেষ্টা করি এই ফাঁকে। যেহেতু তবলিগ হচ্ছে, রেগুলার আহমদিয়াতের প্রচার এবং আমাদের অ্যাক্টিভিটিস বিভিন্ন হচ্ছে, তো স্বাভাবিকভাবেই আমাদের একটা মানে প্রশ্ন জাগে যে তাহলে আহমদিয়াতের নিশ্চয়ই সেখানে
কেউ না কেউ তো এগুলো শুনবে এবং কবুল করবে। তো ওই সময়ে আহমদিয়াতের বিস্তৃত হওয়ার বা নতুন কোনো জায়গায় কি আহমদিয়াত পৌঁছালো বা নতুন কেউ বয়াত করলেন, এরকম কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? তখন যেটা হচ্ছিল আমাদের একটা ইয়ে ছিল, প্রথম তো হলো আমাদের একটা ফার্মেসি ছিল, জি। তো বাসার কাছেই। তো ওটা বড় ইন্টারেস্টিং ছিল। সারাদিন ফার্মেসি খোলা থাকলো, আব্বা বসতেন, বিকালবেলা সন্ধ্যা পরে বসলেন। যে ফার্মেসি ছিল সেই ফার্মেসিতে যেটা হতো যে লোকজন এসে সন্ধ্যার পরেই আসা শুরু হতো এবং এখানে একটা আলোচনা তখন আসরের মতো জমতো। আসরের মতো বসে যেত, এই 10, 12, 13 জন লোক, 14 জন লোক। এটা আমাদের বাঙালি কালচার মনে হয় অনেক আগে থেকে, যে আমরা ওই দোকানে গঞ্জে একটা হোক বা ছোট দোকানে হোক দোকানে একটা আড্ডা আড্ডা আলোচনা হওয়া। বসতো। এখানে হতো এই ধর্মীয় আলোচনাগুলা জি, জি। হতো। ভেরি ইন্টারেস্টিং যে আশেপাশে যারা ওষুধের দোকান ছিল জি। সে ডাক্তাররাও তাদের চেম্বার শেষ করে এখানে এসে যোগ দিতেন এবং তারা আলোচনা করতেন। আবার কখনো কখনো দেখা যেত যে সেই দূরে থেকে লোক আসছে আলোচনার জন্য, গ্রামে আচ্ছা, থেকে, এই বিষয়ে আলোচনার জন্য বা শোনার জন্য আমাদের সময় জানার জন্য আগ্রহ মানে মানুষের মাঝে তখনও একটা তখনও ছিল। ছিল এবং আসতো, এবং কেউ হয়তো নিয়ে আসতেন, বিভিন্ন আহমদিরাই হয়তো তবলিগ নিয়ে আসতেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে। তো দেখা গেল যে এখানে আলোচনা আলাপ করতে 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 রাত্রে 11টা বেজে গেল। সেটা তো অনেক, সেই অনেক, যুগের সেই হিসেবে যুগে অনেক রাত 11টা, রাত, অনেক গভীর রাত। রাত। এখন কি করা যায়, আব্বা বাড়ির আম্মাকে খবর পাঠালেন যে 5-6 জন লোক খাবারের থাকবে, ব্যবস্থা করতে খাবে, হবে। খাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা। সেই রাত্রে তখন আম্মা ওই একটা সুবিধা মেহমান ছিল তখন নওয়াজির একটা, যে হ্যাঁ। ঘরে মুরগি ইয়ে দেয়, তখন তো ফ্রিজ না, ওই যে জ্যান্ত মোরগ ছিল, জ্যান্ত একেবারে, মোরগ জি, জি। থাকতো। তো জ্যান্ত মোরগ ধরে জবাই জবাই করে করে। রান্না, মুরগি রান্না করলেন, ডাল রান্না করলেন। আসলে কিন্তু অনেক মেহমানকে কঠিন কাজ। আমরা কঠিন কাজ। এখনকার যুগেও যদি আমরা চিন্তা করি, এটা আসলে হ্যাঁ, একটা অবশ্যই। কঠিন এবং ব্যাপার। এই যে মানে মানে আম্মার যে সাপোর্টটা দিয়ে গেছেন জি। আপনাকে সমস্ত কাজে, সবসময় উনি নীরব কর্মী ছিলেন, নীরবে সাপোর্ট দিয়ে গেছেন। তো দেখা গেল যে ওদেরকে রাতে খাওয়ার ব্যবস্থা, 11-12টার সময় তারা এসে খেলেন। খাওয়ার পরে ওখানেই আবার আলোচনা চললো। আমরা ছোটবেলায় সকালবেলা উঠে দেখতাম আমাদের বৈঠকখানায় সব ঘুমাচ্ছে। ওনারা ফজর পর্যন্ত আলোচনা করে ফজর নামাজ পড়ে তারপর গিয়ে রেস্ট তারপরে করতে গিয়ে যেতেন। ঘুমাতে যেতেন। তো এই ধরনের এটা প্রায় রেগুলার এই ধরনের ঘটনা হতো আর কি, সেরকম। তো এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে গেল। আমি বিস্তারিত আবার পরে আলোচনা করব। ধানীখোলাতে এইভাবে ধীরে ধীরে আহমদিয়াতে বিস্তার হয়। তারপরে আরেকটা শহরের উপকণ্ঠে বারেরা একটা জায়গা ছিল, আচ্ছা, বাড়ির নাম শুনছি। বারেরা গ্রাম। সে বারেরাতে আমাদের প্রিন্সিপাল আজহার আলী খান সাহেব, আজহারউদ্দিন সাহেব। আজহার আলী খান সাহেবের যে বাড়ি, জি। সে বারেরা। তো উনি বয়াত করেন প্রিন্সিপাল আজহারউদ্দিন সাহেব? আজহার আলী খান, আজহার আলী খান সাহেব, আচ্ছা। আজহারউদ্দিন সাহেব কি আজহারউদ্দিন খান সাহেব, আজহার আলী খান সাহেবই। আচ্ছা, আচ্ছা। আজহার আলী খান সাহেব যে আনোয়ারউদ্দিন খান মাহমুদের হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। বাবা। আজহার আলী খান সাহেব উনি তখন সিটি কলেজের স্কুল শহরের ওটার শিক্ষক ছিলেন। আচ্ছা। আর তার ওনার ভাইরা বয়াত করে, এক ভাই ওনার নাম ছিল আক্কাস আলী, আরেক ভাইয়ের নাম ছিল, ওনার চাচাতো ভাই ছিলেন হাজি সাহেব, পুরা নামে হাজি সাহেব ছিলেন, বয়স্ক মানুষ। এর বেশ অনেকেই এখানে বয়াত করে। ময়মনসিংহ শহরের একদম উপকণ্ঠে আমি উপকণ্ঠেই, দেখেছি হ্যাঁ, যেটা বারেরাতে। আমরা এখন যেটা ওই বাইপাস রোড যেটা আসে ইয়ে থেকে, মেইন যেই রাস্তার মোড়টা আছে ওখান থেকে বাইপাস যে বাইপাস রাস্তাটা আসে ওখানে- ওইখানে ওইখানে হাতের বারেরাতে বাম দিকে এটা রয়েছে। পড়ে। তো ওখানেও বয়াত হয়। তারপরে হালুয়াঘাটেও কিছু বয়াত হয়। তো এইভাবে তখন মোটামুটি একটা আলোড়ন জেগেছিল সারা। হালুয়াঘাটে কারা ছিলেন আপনার কি স্মরণ পড়ে? যেমন আমি হাই সাহেবের কথা, আব্দুল হাই সাহেব যিনি হ্যাঁ, উনি তো মরহুম। এখানে এসে আচ্ছা, বিয়ে উনি এখানে করেছেন, এসে বয়াত করেছেন, হ্যাঁ। বয়াত করেছেন। কিন্তু হালুয়াঘাটে অন্য লোক এসেছিল। আচ্ছা, আমি সেটা সামনে আলোচনার মধ্যে আসবো আর কি, আচ্ছা, আচ্ছা, জি। এটা নিয়ে। তো এভাবে করে মোটামুটি বলা যায় যে ময়মনসিংহ শহরে এবং আশেপাশে, বা বলা যায় আপনি যেমন বললেন কিশোরগঞ্জ থেকে বা দূর দূরান্ত থেকেও আহমদিরা আসতেন, এবং যে তবলিগি আসর জমা এবং তাদের মানে মেহমান নেওয়াজি, তাদের থাকার ব্যবস্থা করা, যেটা আমরা এই জানি যে আমাদের আহমদিয়াতের হ্যাঁ, সেন্টারগুলোকে কেন্দ্র করে, মানে কেউ না কেউ দায়িত্ব নিয়ে এগুলো করেন। তো আপনাদের বাসাটাকে কেন্দ্র করে এটা। প্রফেসর আমির হোসেন সাহেব এখন জি, জি। নিউ ইয়র্কে আছেন। উনি এগ্রিকালচার প্রফেসর, উনি পরবর্তীকালে বয়াত নিয়েছেন। তো উনি ওনার একটা কথা মধ্যে বলছেন যে ময়মনসিংহ জামাতের প্রেসিডেন্ট যিনি হোক, সমস্ত কিছু কেন্দ্রবিন্দু ছিলেন চৌধুরী সাহেব, নাব্বার কথা বলেন, এবং আমাদের বাসা। আর আমরা খুব এনজয় করতাম। এই যে আমাদের বাসায় যে অনুষ্ঠানগুলো হতো, মানুষজন আসতো, আমরা কোনো বিরক্ত হইনি, আমরা বরং এনজয় করতাম। অনেক কিছু ছিল সেখানে, স্টুডেন্টদেরকে জায়গা দেওয়া, আহমদি ব্যবসায়ীরা এসে ব্যবসার জন্য এখানে উঠতেন। মানে যখন যার কাজ, আমাদের একটা ওপেন একটা হোটেল ছিল আমাদের বাসা। তো এইভাবে আল্লাহ তাআলা ফজলে আব্বা জামাতকে প্রাধান্য দিয়ে সবসময় উনি কাজ করে। এবার দিন কো দুনিয়া পর মুকদ্দম রাখুঙ্গার যে ওয়াদা, সেটা উনি চিরতরে পুরোপুরি এটাকে উনি পালন করে পালন গিয়েছেন, করে পালন করার গেছেন। চেষ্টা করেছেন। তো যে কারণে যদিও ময়মনসিংহে আলোচনা করি, ময়মনসিংহ জামাতে আলোচনা করি, কিন্তু ওনাকে আমরা বাদ দিতে পারবো অবশ্যই, না। ওনার অবশ্যই। প্রসঙ্গটা সেটা চলে আসবে। আমরা তো, ধানীখোলা নিয়ে আলোচনা করলে জি, ওনার নামটা আসবেই। জি, এরকম কিশোরগঞ্জে আমাদের আব্দুল হান্নান সাহেব ছিলেন, মারা গেছেন, প্রেসিডেন্ট ছিলেন কিশোরগঞ্জের, বোধহয় তেরোগাতির
না কটিয়াদের হান্নান সাহেব, কটিয়াদের হান্নান সাহেব, উনি সাইকেলে করে কিশোরগঞ্জ থেকে আমাদের বাসায় গেছেন। অনেক দূর, মানে দূরের পথ আহমদিয়াতে এটা। খবর পেয়ে সেখানে গিয়ে উনি বয়াত করেছেন, আহমদের সঙ্গে জেনেছেন, প্রশ্ন করেছেন, উনি তসল্লি হয়েছে, উনি সেখানে বয়াত করেছেন। এরকম অনেক ঘটনা আছে আরও আশপাশ, ইভেন জামালপুরের থেকে জি, জি। আমাদের যে হাইবুল্লাহ সাহেবের যে ভাই ছিলেন সলিমুল্লাহ সাহেব, ওনারা পর্যন্ত আমাদের এখানে এসছেন, এসে ওনারা মানে ওই জামালপুর সাইডটাতেও এভাবে তারা করে তারা আহমদিয়াতের তারা এদিকে আসছে। মেসেজটা তখন এই মানে ময়মনসিংহ তো ছিল বেশ ময়মনসিংহ বড় তো একটা কেন্দ্র, তখন তো এখনো। জেলা ছিল। জি, জি। ময়মনসিংহ জেলার অধীনে জামালপুর ছিল, ময়মনসিংহ জেলার অধীনে টাঙ্গাইল ছিল, ময়মনসিংহ জেলার অধীনে কিশোরগঞ্জ ছিল, নেত্রকোনা ছিল, সব তো ময়মনসিংহ সবার জেলার কিন্তু মানে এটা সেন্টার একটা ছিল। বড় একটা হাব বা সেন্টার, এখানে টার্গেট করে মানে আসা হতোই। একসময় তো ময়মনসিংহ ছিল পুরো ব্রিটিশ ভারতের লার্জেস্ট ডিস্ট্রিক্ট। আচ্ছা, জি, জি, জি। কিশোরগঞ্জ এগুলো সবই তখন সব ময়মনসিংহের ময়মনসিংহ অংশ ছিল, বৃহত্তর ময়মনসিংহের অংশ ওটাই। ছিল। আচ্ছা, জাযাকুমুল্লাহ। তো আরেকটা বিষয় একটু জানতে চাবো আপনার কাছে। আ আপনার সাথে যখন আলোচনা হচ্ছিল তখন আপনি বলেছিলেন যে সনাতন ধর্ম থেকে, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে দীক্ষিত হয়ে আহমদী হয়েছিলেন। এরকম ২ জন আ আহমদী, যাদের মধ্যে একজনের কথা আমরা সবাই খুব ভালোভাবে জানি। আপনাদের বাসায় এসে একটা লম্বা সময় তারা ট্রেনিং নিয়েছিলেন তো আলহাজ তৌফিক চৌধুরী সাহেবের কাছে। তো এই বিষয়টা দর্শকদের যদি বলেন। আমরা চিনি আমাদের বদরুদ্দিন সাহেব চিটাগাঙ্গের। বদরুদ্দিন আহমদ সাহেব আমাদের মাওলানা সালেহ আহমদ সাহেবের শ্বশুর, নাসিরুদ্দিন মিলাদ সাহেবের শ্বশুর। তো তার নাম ছিল, তিনি বদরুদ্দিন সাহেব মন্টু বাবু নামে পরিচয়, আসল নাম ছিল বিমলেন্দু দাস। হিন্দু নাম ছিল বিমলেন্দু দাস, তার পিতার নাম ছিল যোগেন্দ্রলাল দাস। তিনি এবং আরেকজন ছিল খালেদ সাইফুল্লাহ, যার আদি নাম ছিল আশিস কুমার নন্দী, ঢাকার ছিল। পিতার নাম ছিল নরেন্দ্র কুমার নন্দী। আচ্ছা, ইনি ঢাকার। ইনি আর ঢাকার। বদরুদ্দিন সাহেব তো চট্টগ্রামের। চিটাগাংয়ের। এই দুইজনকে সেপ্টেম্বর মাসে, এখন আমরা সেপ্টেম্বর আজকে শেষ করতে যাচ্ছি, তো আমাদের তৎকালীন আমির সাহেব মৌলভী মোহাম্মদ সাহেব আব্বার কাছে পাঠালেন চিঠি দিয়ে যে এই তিনজন, যে আপনার এখানে ওরা 3 মাস থাকবে, 3 মাস থেকে ওরা হাতে কলমে সব শিক্ষা গ্রহণ করবে। বিশেষ করে হিন্দু থেকে এসছে, হিন্দু ধর্মের সাথে ইসলামের তুলনামূলক আলোচনা, খ্রিস্ট ধর্মের সাথে তুলনামূলক আলোচনা, এই বিষয়গুলোতে তাদেরকে ট্রেনিং দিতে হবে। তো তারা 3 মাস আমাদের বাসায় ছিলেন, আমাদের বৈঠকখানায় থাকতেন। আমাদের এখানে মানে ওই যে আগেকার মানে দিনে এটা বলা যায় যে ওই, জি, জি। আগেকার দিনে বলা হতো না যে গুরুগৃহে গিয়ে দীক্ষা গ্রহণ, জি। অনেকটা সেরকমই। তো বদরুদ্দিন সাহেব এবং খালেদ সাইফুল্লাহ সাহেব দুজনে আসলেন এবং তার 3 মাস এখানে ছিলেন। এবং 3 মাস থেকে তারা বিভিন্ন শ্লোক, হিন্দু থেকেও তারা অনেক শ্লোক জানতেন না, যে শ্লোকগুলা তারা এখানে মুখস্থ করলেন। তাদের উপর পরীক্ষাও নেওয়া হলো আবার। আচ্ছা। এবং 3 মাস তারা এই কারণ বিষয়গুলো, স্বাভাবিক যে ওনারা হিন্দু সমাজ থেকে যখন মানে ইসলাম কবুল করেছেন, ওনারা ওনাদের সমাজে কিন্তু একটা চাপের মুখে পড়বেন। তো তখন তাদেরকে মানে নিজেকে ডিফেন্ড করা এবং তাদের মাঝে তবলিগ করা দুইটাই। হ্যাঁ, দুইটাই, যে বেদে কোথায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী আছে, সেই ভবিষ্যৎবাণী শ্লোকগুলা মুখস্থ করা। ইমাম মাহদী আসবেন যে শেষ যুগে, তার যে অহমদ, যে শব্দ, মোহাম্মদ ইতিকথায় এই ওটা ধরনের তো যে শ্লোকগুলো মোহাম্মদ রয়েছে। ইসলাম, জি। আর অহমদ আছে যে যিনি আচ্ছা। মুসলিম আহমদ, আচ্ছা, জি, জি। আহমদের কথা আছে, যিনি তার পিতার মানে অর্থটা এমন যে তিনি পিতার রঙে রঙিন হবে, পিতার অধীনে মতো তিনি এখানে কাজ করতেন। মুসলিম ইসলামের কথা আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মরুস্থলের অধিবাসী হবেন, উটে চড়বেন, এই যে কথাগুলো বেদের মধ্যে আছে, এই শ্লোকগুলা মুখস্থ করানো মানে হয়েছে। সোজা কথা হচ্ছে তবলিগের একটা ক্র্যাশ কোর্স তবলিগের ৩ ক্র্যাশ মাসের। কোর্স 3 মাসের জন্য ওরা করলেন। তো এটা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা, আমারও মনে আছে, ছোটবেলায় ওনারা ছিলেন এবং এইভাবে তারা করেছেন। এরপরে যেমন যেটা বলছেন গারো অঞ্চল, হ্যাঁ, ময়মনসিংহে গারো একটা অঞ্চল আছে যেখানে গারোদের। হালুয়াঘাট, জি। এই যে হালুয়াঘাট বাজার দিয়ে গারো অঞ্চল, এর পরেই হচ্ছে গিয়ে ভারতেরই মেঘালয়। আচ্ছা, হ্যাঁ, ওই আদিবাসী সেই গোষ্ঠীটা গারো। গোষ্ঠীতে সেখানে গারো, হালুয়াঘাট বাজারটা ছিল সমতল, এখানে মুসলমানদেরই বসবাস আধিপত্য ছিল। বেশি, জি। আচ্ছা, তো সেখানেও আহমদিয়াতের তবলিগ পৌঁছায়। কিভাবে পৌঁছায় আমি জানি না, আমার স্মরণ নাই। আমার হয়তো আব্বা বেঁচে থাকলে বলতে পারতেন কী হয়ে গেছে, বা ওনারা বেঁচে থাকলে বলতে পারতেন। তো সেখানে কয়েকজন বাঙালি বয়াত গ্রহণ করেন। এর মধ্যে দুজনের নাম আমার মনে আছে। একজন ছিল সুরুজ মিয়া সাহেব। সুরুজ মিয়া সাহেব উনি ওখানকার প্রভাবশালী লোক ছিলেন, উনি চেয়ারম্যান ছিলেন ওই এলাকায়, ওখানকার তো বেশ প্রভাবশালী লোক ছিলেন, সুফি টাইপের দেখতে ছিলেন মানুষটা। তো সেই সুরুজ মিয়া সাহেব এবং তার সাথে বয়াত নেন শাহ মজদারুল হান্নান। শাহ মজদারুল হান্নান উনি আবার পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং উনি বেশ প্রমিনেন্ট লোক ওই এলাকায় ছিলেন। তো এই হালুয়াঘাট অঞ্চলে। হালুয়াঘাট অঞ্চলে, তো হালুয়াঘাট বাজারের সাথেই ছিল তাদের, যার ফলে ওই এলাকায় একটা প্রভাব তাদের ছিল এবং সেখানে
তারা জামাতের তবলিগ তারা করেছেন এবং নিজেরা ভালোভাবে নিজে থেকে অ্যাস্টাবলিশ করতে পেরেছিলেন এবং তাদের মাধ্যমে প্রথম 2টা উপজাতীয় মানুষের বয়াত গারোদের মধ্যে এটা আমাদের বাসায় এসে বয়াত করে ভাই বোন 2জন। এরা হচ্ছে এটা 23 ডিসেম্বর 1969 সালে তারা আসে। একজনের নাম ছিল অখিল বাতিক, আরেকজনের নাম ছিল হান্না বাতিক। অখিল হচ্ছে হ্যাঁ, অখিল হলো ছেলে ভাই, আর হান্না হচ্ছেন গিয়ে বোন। তো আমার যদ্দূর মনে পড়ে হান্না ছিলেন বড়, আর অখিল ছিলেন ছোট বয়সে। তো এই ভাই বোন তারা বয়াত নেন। বয়াত রাখার পরে হান্না বাতিক নাম আর চেঞ্জ করার প্রয়োজন পড়ে নাই, হান্না নাম রাখা যায়। অখিলের নামটা ওয়াকিল করা হলো। আচ্ছা, ওয়াকিল বাতিক। জি। ওনারা এমনিতে মানে এর আগে গারোদের মধ্যে তো মানে বিভিন্ন ধর্মেরই আছে, ওনারা কি এর আগে হিন্দু ধর্মের অনুসারী ছিলেন? এরা সম্ভবত খ্রিস্ট ধর্মের ছিলেন। আচ্ছা, ঠিক আছে। এরা খ্রিস্টান ছিল। জি। খ্রিস্টান থেকে তারা পরে আহমদিয়াতে কবুল করার সৌভাগ্য লাভ এইভাবে বয়াত গ্রহণ করলেন। কিন্তু এরপরে তার এটা 69 সালে ঘটনা। 70 পর্যন্ত তারা রেগুলার যোগাযোগ ছিল, তারা আসা যাওয়া করতো ময়মনসিংহে। হতো 71 সালে যুদ্ধ শুরু হওয়ার পরে তারা হারিয়ে যায়। মানে তাদেরকে আমরা আর খুঁজে পাইনি। যুদ্ধের ডামাডোলে আসলেই মানে যে ওভাবে করে যোগাযোগ রাখাটা সম্ভব হয় নাই, ডিটাচড হয়ে যায় তারা। এবং এরপরে যে টেস্ট এক্স্যাক্টলি যে তারা মানে কি হয়েছিল তাদের সেই খবরটা আমরা, এবং এটা এই সুরুজ মিয়া সাহেবও বলতে পারেন নাই, শাহ মজহারুল হান্নান ওরাও কেউই বলতে পারেন নাই। যে মুক্তিযুদ্ধের সার্বিক যে চিত্র হতে পারে মানে অনেক কিছুই হতে পারে, দুর্ঘটনা ঘটতে থাকতে পারে। ওনার বেঁচে ছিল না, মারা গেছে, ওনারা মাইগ্রেট করে ইন্ডিয়াতে চলে গেছিল কিনা, বা পরে ইন্ডিয়াতে চলে গেলে তাদের ফিরে আসার কথা। আচ্ছা, তাদের তো এখানে সবই এখানে, হয়তো তারা মারাও গিয়ে থাকতে পারেন, অনেক কিছু হয়ে থাকতে পারে, অন্য কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে। তো তাদেরকে আমরা কিন্তু প্রথম গারোর সমাজের মধ্যে এই প্রথম বয়াত, বা আমার মনে হয় বাংলাদেশের আদিবাসীদের মধ্যে প্রথম বয়াত ছিল এই 2জনের। ঠিক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাব, যে এই যে আমরা ঘটনা শুনছি স্মৃতিচারণ, তবলিগের একটা ব্যবস্থা হচ্ছে, তালিম তরবিয়তের যারা নওমুবাইন রয়েছেন, তখন তো আর তরবিয়ত নওমুবাইন ডিপার্টমেন্ট ছিল না, কিন্তু সেটারই কাজ যেটা করেছেন, নওমুবাইনদেরকে তিনি তরবিয়ত করার ব্যবস্থা করেছেন। রমজান মাস আমাদের মুসলমানদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ, এবং মানে তালিম তরবিয়ত আহমদিয়া জামাতে তো বটেই, ইসলামী সমাজেও এটা একটা বিশেষ ভূমিকা রাখে। তো রমজান আপনারা কিভাবে পালন করেছেন, এটার আপনার স্মৃতিতে কি আছে? এটা খুবই একটা ইউনিক ঘটনা ময়মনসিংহে ছিল, যে এটা আর কোথাও ওইভাবে রমজানকে পালন করা হয় নাই। সেটা ছিল কি, বাসায় বাসায় ঘুরে ঘুরে দর্শে কোরআন হতো। যে কটা আহমদি 5টা 6টা 7টা ফ্যামিলি যাই থাকুক না কেন, সেই প্রত্যেক বাসায় কোনো বাসায় পুরো রমজান 2বার বা 3বারও দরস হতো। এবং সেই দরসে যেটা হতো, বৈশিষ্ট্য ছিল আশেপাশের যারা নন আহমদি তাদেরকে ইনভাইট করা হতো। এবং অধিকাংশ প্রথমে তো আব্বা একাই দরস করতেন, আর বদিউজ্জামান ভূঁইয়া সাহেব মাঝে মাঝে করতেন, আর পরবর্তীতে প্রফেসর আমির হোসেন সাহেব উনিও দর্শ দিতেন আর কি। তো কিন্তু আব্বা যে দর্শগুলো দিতেন, সেখানে হযরত খলিফা মসজিদ সানির তফসিরে কবির থেকে উনি, জি, যেহেতু তার উর্দুতে বেশ একটা ভালো দক্ষতা ছিল। আমার মনে আছে শুধু বিসমিল্লাহর উপরে উনি 1 সপ্তাহ দর্শ দিয়েছেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। যে এবং এই যে এটা যে বাইবেলে ছিল যে আমার নামে আমার কথা বলবে, আল্লাহর নামে রাসূলুল্লাহ, এই যে ভবিষ্যৎবাণীর পূর্ণতা, এই কথাগুলো উনি সেই দর্শে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু যে সূরা ফাতিহার তাফসীর সেটা কিন্তু তাফসীর কবিরে অনেক দীর্ঘ। আবার হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের মানে সুদীর্ঘ তাফসীর রয়েছে সূরা ফাতিহার উপরে। তো স্বাভাবিক মানে আন্দাজ করা যায় যে তাফসীর মুসলিম মাউদ আলাইহিস কিতাবগুলো আব্বা বলতেন যে আমি কমপক্ষে 2 থেকে 3 বার প্রত্যেকটা কিতাব পড়েছি, যেটা মুসলিম ইসলামের নির্দেশ রয়েছে মিনিমাম 3 বার পড়া। তো এটা উনি করেছেন। আর ওনার মেমোরি খুব শার্প ছিল ওই সময়। উনি চট করে উনি একটা বই নিয়ে বের করে ওই পৃষ্ঠাটা বের করে ফেলতেন, স্পেসিফিক যে এটা অমুক স্থানে রয়েছে, রেফারেন্সটা বা এটা ওনার স্মরণে ছিল। তো এটা উনি করতেন। তো ওই দর্শটা খুব ইন্টারেস্টিং হতো। উনি বাইবেলের উদাহরণ দিতেন, বেদের উদাহরণ দিতেন, তারপরে হয়তো আরও বিভিন্ন মুসলিম সাহিত্য বা অন্য সাহিত্যের রেফারেন্স দিয়ে আলোচনা হতো, যারা খুবই ইন্টারেস্টিং এইগুলো ছিল। এছাড়া যেমন আরও ছিল, যেমন আমাদের বাসায় রমজান ছাড়া অন্য সময় মোটামুটি প্রত্যেক দিন সন্ধ্যায় কিন্তু আমাদের বাসায়
বাজামাত মাগরিবের নামাজ বা এশার নামাজটা হতো। শহরের বিভিন্ন জায়গা থেকে, সে স্টার্টিং ফ্রম এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওইদিকে খাকডহর এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা আহমদিরা সাইকেল দিয়ে হোক, বাসে চড়ে হোক, তারা সন্ধ্যায় চলে আসতেন আমাদের বাসায়। মানে মনে হয় যেন তারা আধ্যাত্মিক খোরাকের জন্য তারা এখানে চলে আসতেন। তো এসে মাগরিবের নামাজ পড়া হতো, মাগরিবের নামাজের পরে বসে আলোচনা শুরু হলো। এর মধ্যে অন্যরাও আসতেন এখানে, আমাদের হিন্দু বা খ্রিস্টান বা বিভিন্ন, যেমন আমাদের মুসলিমদের মধ্যে অ্যাডভোকেট নজাবত আলী সাহেব নামে একজন শহরের একজন বিখ্যাত লয়ার ছিলেন, উনি আসতেন। ডাক্তার ডি ভৌমিক নামে একজন ডাক্তার ছিলেন, উনি আসতেন। তারপরে কখনো অধ্যাপক যতীন সরকার আসতেন, বা এইভাবে আরও বিভিন্ন জায়গা, গোলাম সামদানি মানে ময়মনসিংহ শহরে তাদের একটা এলিট যারা আলোচক ছিল তারা সবাই সন্ধ্যার পরে এসে আমাদের এখানে বসতেন। আমরা সবাই যে জানামাজ বা মাদুর বিছানা থাকতো, ওখানে বসেই কিন্তু আলোচনাগুলো চলতো, এবং এটা রাত্র 9টা 10টা পর্যন্ত। আর আম্মা বাড়ির ভিতর থেকে চা নাস্তা পাঠাতেন আর কি। এটা সুন্দর। এবং আমি যদিও তখন ছাত্র, বাট আমি আহমদিয়া সম্বন্ধে যতটুকু জেনেছি বা বুঝেছি, আমি কিন্তু আমার আব্বার আসরে বসে থেকেই, আমার নিজের বই পড়ার অভ্যাস একটু কম, আর আমি ওইভাবে পারি নাই, কিন্তু আমি শুনে আমি যতটুকু শুনেছি আহমদিয়াত বুঝেছি শুধুমাত্র আমি আব্বার। ওনাদের ডিসকাশন বা এটাই ছিল আপনার মানে আহমদিয়াত ওরিয়েন্টেশন ওইখান থেকে আমার এটাই হয়েছে। এবং আমি দেখেছি, এবং সেখানে অনেক সময় তর্ক হয়েছে, নাস্তিক এসছেন, আল্লাহর অস্তিত্ব নিয়ে তর্ক হয়েছে, যুক্তি প্রশ্ন হয়েছে, আব্বা যুক্তি দেখিয়েছেন। তারপরে মোল্লা মৌলবীরা আসছেন, আহমদিরা আসছেন, জামাত ইসলামের লোকরা আসছেন, তাদের সবার সাথে আব্বার হৃদ্যতা ছিল, কিন্তু যখন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হতো তখন একদম মানে স্বাভাবিক কথা যে তখন একটু হয়তো তখন মানে কি বলে মানে চুলচেরা বিশ্লেষণ সেখানে হতো। আর ওনারা স্বাভাবিক কথা, সবাই কিন্তু নিজের কথাটাকে ডিফেন্ড করার জন্য বেশ মানে স্ট্রংলি হয়তো তারা অপোজ করবেন, কিন্তু ওই যুক্তি প্রমাণের ব্যাপারটা আহমদিয়াতের কাছে মাঝে মাঝে খুব উনি ওনার ইয়ের মধ্যে আবার হিউমারও ছিল, রসিকতাও ছিল। তো যেমন উনি যখন বলতেন যে এইটা নিয়ে, তো আটকে যেত ওরা, বিরুদ্ধবাদীকে আটকে গেলে পরে বলতে, ঠিক আছে আমি 15 দিন সময় নিচ্ছি বা 1 মাস সময় নিচ্ছি, আপনাকে আমি এসে এটার উত্তর দেবো। আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আপনি কিয়ামত পর্যন্ত টাইম দিন, আপনি কিয়ামত পর্যন্ত আপনি এটা পারবেন না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিই, আপনি এর উত্তর পাবেন। এবং তারপরে অনেকে আসেও নেই আর ফিরে। তো এই ধরনের খুব ইন্টারেস্টিং ঘটনা হতো। আর যেটা এর আগে উল্লেখ করেছি, সারা রাত তবলিগ হতো, এবং হঠাৎ করে অসময়ে রাত্রে 11টা 12টার সময় আব্বা কাজের লোককে খবর পাঠালেন যে ইয়ে করো, ভিতরে গিয়ে বলো যে এই কয়জন মেহমান খাবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। তখন ভাত রান্না, এই তরকারি রান্না করা এবং করে খাওয়ানো, থাকা, এই বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং ছিল। তারপরে গিয়েছিল আমাদের অনেকটা বলা যায় যে আমাদের বাসাটা একটা ছাত্রদের একটা হোস্টেল বলা যায়, বা একজন চাকরিজীবীর হোস্টেল বলা যায়, ফ্রি। এই যে আমি যা বললাম, যারাই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়তে গেছেন, প্রথমে আমাদের বাসায় আসতেন, এসে আমাদের বাসায় থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, ভর্তি হয়ে তারপরে হোস্টেলে বা হলে জায়গা পাওয়ার আগ পর্যন্ত এখানেই তারা থেকেছেন। তারপরে আহমদি হওয়ার কারণে চাকরি চলে গেছে, বা নতুন একটা চাকরি পেয়েছেন শহরে, আপাতত বাসা ভাড়া হয় নাই, বা আমাদের এখানে থেকেছেন দিনের পর দিন, মাসের পর মাস, এরকম ঘটনাও আছে। তারপরে এমনিও আসতেন, বুজুর্গরা আসতেন, আমাদের মরহুম মৌলানা মৌলভী আলী আনোয়ার সাহেব, জি, মৌলানা আহমদ সাদেক মাহমুদ সাহেবের পিতা ছিলেন, বাট উনি খুবই জমাতের খুব বড় আলেম ছিলেন। উনি ওনার আনুষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না, কিন্তু উনি বড় আলেম ছিলেন। এবং এখনো ইসলামী নিদর্শন, তার যে অনুবাদটা, এটা কিন্তু মানে এখন পর্যন্ত জামাতে মানে অসাধারণ একটা অনুবাদ কর্ম। এবং উনার অনেক সেই প্রাথমিক যুগের আহমদি পত্রিকার কালেকশন, এগুলো অনেকগুলো আব্বাকে দিয়েছিলেন উনি, পরবর্তীতে আব্বা এটা এখানে আর্কাইভে দান করেছেন, লেখা এইচ এম আলী আনোয়ার। আর আব্বা বলেছেন যে আমার প্রাথমিক আহমদি হওয়ার পরে প্রাথমিক সময়ের আমার উস্তাদ ছিলেন আলী আনোয়ার সাহেব, কারণ আমি তো তখন সব বই পড়ার আমি মানে আহমদিয়াতের ওরিয়েন্টেশন ওনার মানে যাদের মাধ্যমে হয়েছে, তার মধ্যে আলী আনোয়ার সাহেব, মানে পরবর্তীতে বয়াত নেওয়ার পরে। আচ্ছা, বয়াতটা তো নিজের ওই যে ঘটনাগুলো কালকে বলেছি যে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছেন, তারপর নিজে বই পড়েছেন, পরে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, তারপর বয়াত নেই। কিন্তু এরপরে যে আহমদি জামাতের যে বিভিন্ন যে তথ্য বা বিভিন্ন যে প্রশ্ন জিজ্ঞাসা, মানুষজন প্রশ্ন করে, তা আব্বা বলতেন যে আমি একটা পোস্ট কার্ড লিখতাম ওনার কাছে, আর উনি আমাকে পাতার পর পাতা উনি উত্তর চিঠি দিয়ে পাঠাতেন, আলী আনোয়ার সাহেব। উনি প্রাথমিকভাবে উনি
এইভাবে তো আলী আনোয়ার সাহেব খুবই জামাতের খুব বিজ্ঞ এবং আলেম ছিলেন। তো উনি বছরে ২-৩ বার আসতেন আমাদের এখানে এবং এসে অনেক দিন থাকতেন, ১৫ দিন, ২০ দিন, ১ মাস থাকতেন। আব্বার সঙ্গে বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেন। এতে দুজনেরই জ্ঞানের ওই যে বলে না, মানে দুই ওই যে শরীর দুই ঘষায় শরীর যেরকম, ঘষায় জি জি, যেতে পারে, ওনারা এটা করতেন। আলী আনোয়ার সাহেব আসতেন এবং খুবই দোয়াগো মানুষ ছিলেন। আমাদের খুবই স্নেহ করতেন, যখন পরে জড়িয়ে ধরতেন, ধরে বুকে নিয়ে দোয়া করতেন। মানে আপনাদের অনেক সৌভাগ্য যে এরকম এটা বুজুর্গদের বুজুর্গদের স্পর্শ আপনারা পেয়েছেন। সেটা তারা সবাই আমাদের দোয়ার অনেক মানে হকদার। অনেক। আসলে তাদের কোরবানি এবং তাদের আত্মত্যাগ, তাদের দোয়ার বরকতে আজকে জামাত এই অবস্থায় এসেছে। আমরা যেটা বলছি যে বাসায় বাসায় নামাজ হতো। সর্বশেষ আমরা বদরুজ্জামান ভূঁইয়া সাহেবের বাসায়, তো তখন তিনি আকুয়াতে বাসা করে ফেলেছেন। এছাড়া তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে আহমদিরা ওখানে একটা যদি বসতি স্থাপন করতে পারেন। আমার আব্বাও কিন্তু ওখানে জায়গা কিনেছিলেন আচ্ছা, আকুয়াতে। আব্বাও এই জায়গা ফিরোজ লাইব্রেরির মোড় যেটা ওই এখন মোড়টা আমরা একটা চিনি। আশেপাশেই, জি, আমার এখন খেয়াল নেই কোন জায়গা, কিন্তু ওখানে আব্বাও জমি কিনেছিলেন। তো আমি তো এই যে আমাদের এখন যে মসজিদ আছে, এগুলো সব ধান ক্ষেত ছিল, আচ্ছা, এগুলো সব ধান ক্ষেত ছিল। তো আব্বাও জায়গা কিনে, আর অনেকেই জায়গা কিনেছিলেন এখানে। তারপরে বদিউজ্জামান ভূঁইয়া সাহেব তো জায়গা করলেন, তারপর উনি এখানে বাসাই করলেন। বাড়ি করলেন। রিটায়ারমেন্টের পরে উনি আকুয়াতে চলে আসলেন। তো এইভাবে আকুয়াতে বসতি শুরু হলো। তারপরে যেহেতু ওখানে যে মসজিদের জায়গা, আমার একটা নামটা নেওয়া উচিত, বদিউজ্জামান ভূঁইয়া সাহেবের এক মেয়ে হোসনে আরা বেগম, সম্ভবত ওনার নাম, রানী আপা ডাকতাম আমরা, উনি মসজিদের জন্য এখানে জায়গাটা দিয়েছেন। এখন যে আমাদের মসজিদ আছে, এটা একটা অংশে উনার অবদান। পরবর্তীতে এখানে পাশে যে কবরস্থান, সেটা আমার আব্বা দিয়েছিলেন। আরও কেউ কেউ হয়তো এখানে দিয়ে থাকতে পারেন। তারপরে জামাত নিজেও কিছু জায়গা কিনেছে এবং পিছনে যে এখন যেটা গেস্ট হাউস কোয়ার্টার হিসেবে যেখানে কোয়ার্টার রয়েছে। গেস্ট আছে, সেটা ও বদিউজ্জামান ভূঁইয়া সাহেবের আরেক মেয়ে ছিলেন, মনোয়ারা বেগম, উনার জায়গা ছিল, যেটা প্রফেসর আমির হোসেন সাহেবের শাশুড়ি। তো তো ওই জায়গাটা পরে জামাত কিনে নেয় আর কি। তো এইভাবে আকুয়াতে ধীরে ধীরে ইয়ে স্থাপন হয়। আর সেই ফলে আমাদের এটা মোটামুটি কত সালের ঘটনা এটা? এগুলা 68-র পর থেকেই, 68, 69, আচ্ছা, 70, অ্যারাউন্ড 70 হ্যাঁ, এরকম 70 আগে দিয়ে। আর 70-তে আসার পরে আব্বা হজে গেলেন। আচ্ছা, 70 সালে হজে 70 গিয়েছিলেন। সালে আমরা 69 সালে আমাদের মহারাজা রোডের বাসায় আমরা কিনলাম। এর আগে আমরা স্টেশন রোডে ছিলাম। স্টেশন রোডে ছিলেন, ওখান স্টেশন রোড থেকে থেকে মাঝখানে কয়েকদিন আমরা বাউন্ডারি রোড একটা জায়গা, সেখানে ছিলাম কয়েক মাস। তারপরে আমরা আসলাম মহারাজা রোডে। অধ্যাপক যতীন সরকার খুব মজা করে বলেছেন যে মহারাজা রোডে তার অবস্থান যেন মহারাজার মতোই ছিল, মানে এইভাবে তিনি উল্লেখ করেছেন। এবং উনি বলেছেন যে তার বাসায় আমি যে কতবার গিয়েছি, দর্শে, বিশেষ রমজানের দর্শের কথা তিনিও কিন্তু উল্লেখ করেছেন। ওনার যে বইয়ের মধ্যে উনি ওনার বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন যে যে আহমদি জামাত সারা বছর, সারা রমজান মাস তারা যে দর্শ কোরআনের আলোচনা, কোরআনের করতো, শিক্ষা, দরস। সেটা, এবং উনি এটাকে বলেছিলেন যে মানে এটা একটা অভূতপূর্ব একটা ঘটনা, উনি দর্শের কথা এটা উনি আসলে কিন্তু মানে আহমদিয়া জামাতে যে দরসের ব্যবস্থাপনা, খিলাফতের শিক্ষার অধীনে বা যেটা আমাদের সারা পৃথিবীতেই এখনো যেটার একটা প্রচলন রয়েছে, এটা কিন্তু আসলে ইউনিক, যে এটা হয়তো অন্য ইসলামী মানে অন্যান্য মুসলমানদের যে অন্য ফিরকা রয়েছে সেখানে হয়তো আমরা এটা দেখি না কিন্তু। এটা আর ময়মনসিংহে এটা তো ভিন্ন ধরনের ছিল বলে আমরা, এখন তো আমরা একটা ধরনের দেই, কিন্তু ময়মনসিংহে যেটা ছিল সেটা একটা ভিন্ন রকমের ইয়ে ছিল সেখানে। এবং সেখানে যেটা যতীন সরকার যে জিনিসটা, উনি একটা সুন্দর নাম দিয়েছিলেন আমাদের এই দর্শকে, যে উনি বলেছেন যে আপনারা একে কোরআন পাঠ চক্র নাম দিন। মানে দর্শ, উনি বাংলায় বলতেছেন আর কি, যে এই যে দর্শ আপনারা করেন, এটা মূলত কোরআন পাঠ চক্র উনি বলতেন। কেননা কোরআন শরীফ নিয়ে এমন গবেষণামূলক আলোচনা অন্য কোথাও হতে দেখিনি। এটা হচ্ছে ওনার পার্সোনাল অপিনিয়ন, ওনার অভিমত, ওনার অভিব্যক্তি। চৌধুরী সাহেব হযরত খালিদ মোহাম্মদ সানির তফসিরে কবির থেকে দর্শ দিলেও এর বাইরে বাইবেল, গীতা, বেদ উদ্ধৃতি পড়ে শোনাতেন। এই কথাটা এটা তার স্মৃতিচারণ নিয়ে এটা তিনি এটা উনি লিখেছেন সেটা, এবং নোট করতেন সবাই। তারপরে উর্দু ক্লাস, তো যেহেতু আহমদি জামাতের কিতাবাদি উর্দুতে, ম্যাক্সিমাম লেখা উর্দুতে, খলিফাগণের লেখা উর্দুতে, তো উনি উর্দু ক্লাসেরও চালু করেছেন এবং অনেক সেখান থেকে উর্দু শিখেছিলেন আর কি। এইভাবে চললো। তারপরে 70-এ আব্বা হজে গেলেন। তো তখন আহমদিদের হজে যাওয়াটা একটা, আর সংখ্যা তো কম, তো আব্বার হজে যাওয়াটা একটা বেশ উল্লেখযোগ্য ছিল। কারণ আমার মনে আছে আব্বা যেদিন যাত্রা করলেন 70 সালের জানুয়ারিতে, তখন ময়মনসিংহ আশেপাশের জমাত থেকে
অনেক লোক আসলো আব্বাকে বিদায় করতে। বিদায় জানানোর জন্য। তখন এটা ছবি অনেক আছে। বড় ব্যাপার, কারণ অনেক বড়। অনেকে হজে গিয়ে হয়তো ফেরতও আসতে পারতেন না, এরকমও বা হতো। যেটাই হোক ওখানে আর ওই এলাকা জি। থেকে তো কমই গেছেন তখন। হুম। তো যেমন ধানীখোলা জমা তখন হয়ে গেছে। ধানীখোলা, বারেরা, এমনকি সেলবরস থেকে লোক বিদায় জানাতে আসলেন। বিদায় জানাতে আসছেন, আব্বাকে বিদায় করে স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়ে আমিও গেছি আব্বার সঙ্গে ঢাকায় আসছি ময়মনসিংহ থেকে। তো ঢাকায় আবার এখানে আঞ্জুমানেও ওনাকে একটা রিসিপশন দেওয়া হয়েছিল খুদামুল আহমদিয়ার পক্ষ থেকে, উনি হজে যাচ্ছেন সেই জন্য। তো এই মোটামুটি এরকমভাবে ঘটনাগুলো ঘটেছে। আর যেটা বললাম যে আমাদের মসজিদ শেষ পর্যন্ত ভিত্তি স্থাপন করা হয় ৮ জানুয়ারি ১৯৭১ সাল। স্বাধীনতা যুদ্ধের ঠিক মানে হয়তো আগে ১.৫-২ মাস আগের হ্যাঁ, ঘটনা এটা। ২ মাস আগে। এবং যেহেতু এটা পাকা ওয়াল টিন শেড খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং ১৯ জানুয়ারি ১০-১১ দিনের মধ্যেই মসজিদ উদ্বোধন হয়ে গেছে। আচ্ছা, খুব মানে খুব সংক্ষিপ্ত পরিসরে খুব হ্যাঁ। দ্রুত সময়ে আর যেহেতু মসজিদ দেশের হয়ে পরিস্থিতি গিয়েছে। তখন তো বোঝা যাচ্ছিল যে জি, একটা নাজুক খারাপের একটা দিকে অবস্থার দিকে যাচ্ছে খুব দ্রুততম সময়ে। এবং সেটা ১৯ জানুয়ারি ১৯৭১ সালে এটা উদ্বোধন হয়। আচ্ছা, অর্থাৎ ৮ জানুয়ারি থেকে ১৯ ভিত্তি জানুয়ারি স্থাপন মানে ১১-১২ দিনের মধ্যে সেটা কাজ হয়ে যায় আর কি। ইনশাল্লাহ। তাহলে এর পরবর্তী যে মানে ৭১ এবং ৭১ পরবর্তী যে স্মৃতিচারণ ইনশাল্লাহ আমরা আরও একদিন শুনবো। শুধু দর্শক, আমরা এতক্ষণ আলাপ করছিলাম আলহাজ আহমদ তফসির চৌধুরী সাহেবের সাথে, নায়েব ন্যাশনাল আমির আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ। তিনি আমাদের কাছে তুলে ধরলেন তার ছোটবেলার স্মৃতিচারণ এবং বিশেষভাবে এটার যে আমাদের বারবার ঘুরে ফিরে আসছে আলহাজ আহমদ তৌফিক চৌধুরী সাহেব, তার পিতা আমাদের জামাতের বরেণ্য একজন বুজুর্গ। তো আমরা অনেক কিছুই শুনলাম যে ময়মনসিংহে কীভাবে করে তবলিগ হয়েছে, কিভাবে করে আহমদিয়াতের চর্চা, যেহেতু এর আগে হয়তো তিনি যখন সেলবরসে ছিলেন ময়মনসিংহে জামাত ছিল, আহমদিরা ছিলেন, কিন্তু সেভাবে করে সুসংগঠিত ছিলেন না। তৌফিক চৌধুরী সাহেব আসার পর যেটা করা হয় যে একজন উদ্যোগী হলে সবাই একজনকে হাল ধরতে সমন্বিত হয়। হয়, হ্যাঁ, একজন হাল একজনকে হাল ধরেন ধরতে হয়। এবং সবাই তখন এটাতে একটা মানে এনার্জাইজ হন, সবাই একটু অনুপ্রাণিত হন, উৎসাহিত হন। এইভাবে করে আহমদিয়াতের কিভাবে করে সেখানে চর্চা, আহমদি যারা তাদের কাছে আহমদিয়াতের বার্তা প্রচার, তারা আসতেন, আলোচনা করতেন, হিন্দু হোক, খ্রিস্টান হোক, এমনকি মানে আদিবাসীদের মধ্যে থেকেও গারো দুজন বয়াত করেছিলেন। এই ঘটনা আমরা শুনলাম। হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে আহমদিয়াত গ্রহণের পর তারা এসে ট্রেনিং নিলেন এবং ক্রাশ কোর্স, তবলিগ ক্রাশ কোর্স করলেন। আরেকটা জিনিস ছিল যে ওই ধরেন এই যে আমাদের স্টুডেন্টরা যারা ছিল, কোনো কারণে তো দেখা গেল যে গাফিলতি করে বা কোনো কারণে জুমায় আসলো না, পরের দিনই আবার চলে যেতেন তাদের হোস্টেলে। আচ্ছা, যে যে তোমরা তাদেরকে ডেকে সুস্থ আনা, সুস্থ আছো কিনা, শরীর জি, খারাপ কিনা, জুমায় খোঁজ তোমাকে খবর নেওয়া। কারণ খোঁজ খবর নামাজ নেওয়া। এটাই কিন্তু হ্যাঁ, মানে মূল সামাজিক হ্যাঁ, একটা অংশ, যে না যে আসলে তখন সন্দেহ হবে যে সে হয়তো কোনো অসুবিধার কারণে আসতে হতে পারে। পারেনি। এতে দুইটা ফল হলো, যদি সত্যিকার অসুস্থ থাকে তাহলে রোগীর খবর নেওয়া হলো। রোগের খবর নেওয়া হলো। আর যদি মানে অলসতা বা অলসতা বা উদাসীনতার কারণে হয় তাহলে তাদেরকে আবার আমাদের চাঙ্গা করা। চাঙ্গা করার চেতনা আসা, জি। এটা ছিল। আর রমজানে যারা যেসব স্টুডেন্টরা থেকে যেত কোনো কারণে জি। তারা যেতে পারতো না দেশে, বিশেষ করে পশ্চিম পাকিস্তানের যারা student স্টুডেন্ট ছিলেন, তাদেরকে ডেফিনেটলি আমাদের বাসায় দাওয়াত থাকতো, জি। তারা আমাদের বাসায় দাওয়াত খেত। তো আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। ইনশাআল্লাহ আমরা ৭১ এবং এর পরবর্তী যেই ঘটনা প্রবাহ ছিল ময়মনসিংহ জামাতকে কেন্দ্র করে বা আরও যেসব জামাত প্রতিষ্ঠিত হয়েছে আশেপাশে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এমটিএ বাংলার স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদের কাছ থেকে আজ আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।